জি, আপনাদের আজকে এই পুরো এসওপিটা সেশন নেবেন এবং বর্তমানে উনি পিএইচডি স্টুডেন্ট হিসেবে ওনার পিএইচডি করছেন অ্যানাটমি ফিজিওলজি এবং ফার্মাকোলজি ডিপার্টমেন্টে ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান কানাডাতে। মিস মৌসুমী ভৌমিক, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি এবং আপনাকে অনেক ধন্যবাদ এত ওকে, দ্য ফ্লোর সুন্দরভাবে ইজ। আমাকে ইন্ট্রোডিউস করার জন্য। তো আমি আসলে স্লাইড শেয়ার করব। আশা করি যদি কারো সমস্যা হয় আমাকে জানাবেন। মানে যদি স্লাইডগুলো দেখতে অসুবিধা হয় আমাকে জানাবেন। এবং আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ হ্যান্ড রাইজ করবেন। আমরা আপনাদের সবার কাছে যাব এবং আমাদের রিসোর্স পার্সন আশা করি আপনাদের সবারই প্রশ্নের উত্তর দিবেন। ধন্যবাদ সবাইকে। So, আজকের সেশনটা হচ্ছে আমি কিভাবে এসওপি লিখবো। নুসরাত আমাদের পরিচয় দিয়েছেন আমি জানি, কিন্তু আমি যদি আমার কথা বলি, আমি উম, বর্তমানে কানাডায় ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানে পিএইচডি করছি। আমার ডিপার্টমেন্ট অ্যানাটমি ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি ইন দ্য কলেজ অফ মেডিসিন। সো জাস্ট জাস্ট সেকেন্ড। ওকে, এটাকে আমার রাখা দরকার আছে নাকি আমি জাস্ট মিনিমাইজ করে দিব? আপনি এটা মিনিমাইজ করে দিতে পারেন, চাইলে হাইডও করে দিতে পারেন। ওকে, সো এখন প্রথম কথা হচ্ছে এসওপি জিনিসটা কি আমাদেরকে সেটা বুঝতে হবে, তাই না? এখন এসওপি সম্পর্কে জানতে হলে আমি ডিরেক্ট এসওপি কি সেটা বলবো না। আমি আপনাদেরকে দুইটা ছবি দেখাই এবং সেশনটা শুরু হওয়ার আগে আমি একটা কথা বলি। আপনাদের যদি আমার এই সেশনটা মানে আমার পুরো আলোচনার মধ্যে কোনো প্রশ্ন থাকে, আপনারা তা আমাকে থামিয়ে প্রশ্নটা করবেন। এক, এবং যদি মনে হয় আমাকে থামাবেন না, একেবারে কিউ অ্যান্ড এতে গিয়ে প্রশ্ন করবেন, সেটা আপনারা করতে পারেন, সেটা আপনাদের উপরে। কিন্তু এখানে আমার একটু ইন্টারাকশন দরকার, যে এখানে আমি দুইটা ছবি দেখালাম, এ এবং বি। আপনারা এ এবং বি এর মধ্যে একটা মিল এবং একটা অমিল আমাকে বলতে হবে। আপনারা চাইলে আহ, একটু ইন্টারেক্টিভ হইতে পারেন আমার সাথে। সবাই প্লিজ আপনাদের মাইকগুলো ওপেন করে আপনাদের মতামত জানান। এভরিওয়ান, জয়নাল হোসেন মাহমুদ, ইসরাত জাহান, শারমিন আক্তার, মুজাহিদুল ইসলাম, প্লিজ। আপনারা যদি ইন্টারেক্টিভ হন তাহলে সেশনটা ভালো হবে। হুম, কেউ কিছু বলবেন নাকি আমিই বলবো? আচ্ছা, আমাদের কাছে একটা টেক্সট আসছে, দেখা যাচ্ছে যে একজন লিখেছেন এ ইজ ডিসঅর্গানাইজড, বি ইজ অর্গানাইজড। এবং এক্স্যাক্টলি। আপনি কথা বলতে পারেন, আপনি টেক্সট না করে কথা বলতে পারেন। আমি কি শুরু করবো না হলে? আমার মতোই কথা বলি না হলে। শিওর, প্লিজ, আপনি শুরু করেন। আমার মনে হয় সবাই একটু লজ্জা পাচ্ছে। ওকে, ওকে। সো হ্যাঁ, আপনি যিনি বললেন আপনি ঠিকই বলেছেন, এ অর্গানাইজড এবং এ ডিসঅর্গানাইজড এবং বি অর্গানাইজড। এবং আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, বা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট মানে বুক শেলফ, চেয়ার, ল্যাপটপ, খাট সব কিছুই একই রকম। এ এবং বি দুজনের কাছে একই রকম জিনিস আছে, কিন্তু কে কিভাবে প্রেজেন্ট করছে তার উপর ডিপেন্ড করবে সে মানুষটা কেমন। যেমন আপনি যদি আমাকে এ হিসেবে প্রেজেন্ট করেন, আমি আপনাকে এ হিসেবে জাজ করব, যেহেতু আমি আপনাকে চিনি না। বি হিসেবে প্রেজেন্ট করলে বি হিসেবে জাজ করব। তো আপনি আপনাকে কিভাবে শোকেস করবেন সেটা আপনার পার্সোনালিটির উপর ডিপেন্ড করবে। এবং এসওবিটা হচ্ছে ওয়ান অফ দা, কি বলবো, ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস অফ ইউর অ্যাডমিশন অ্যাপ্লিকেশন। এবং কেন সেখানে আপনি সিভি দিচ্ছেন, সেখানে আপনি একাডেমিক সব ডকুমেন্ট দিচ্ছেন, ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট অর যে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিচ্ছেন। কিন্তু আপনি যে সেগুলো দিচ্ছেন সেগুলো হচ্ছে ধরেন এ,
কিন্তু একে আপনি অর্গানাইজ করে আপনাকে একটা স্টোরি টেল করতে হবে তাদেরকে। কারণ যারা একাডেমিক কমিটিতে আছে কিংবা অ্যাডমিশন কমিটিতে আছেন কিংবা যারা প্রফেসর, ওনারা আপনাকে চিনবেন না। ওনাকে বলতে হবে কেন আপনি আগ্রহী, কেন আপনি চান যে আহ, ওই সাবজেক্টে পড়তে বা ওই ওই ফিল্ডে যেতে। সুতরাং এসওপিটা হচ্ছে আপনার একটা স্টোরি টেলিং। এটা কাজ করতেছে না কেন? ওকে। সো এই ছবিটা হচ্ছে আপনার 800 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে হবে। একটা স্টোরি টেল করবেন আপনি গ্রাজুয়েট অ্যাপ্লিকেশনের জন্য, যেখানে আপনার কি কি থাকবে: একাডেমিক জার্নি, রিসার্চ ফিট, আপনি কতটা নিজেকে ফিট করেন ওই প্রোগ্রামের জন্য, এবং আপনার কেরিয়ার গোল কি। এগুলো সম্পর্কে আপনি আপনার স্টোরিটা বলবেন। এটা হচ্ছে আপনার বেসিক থিম অফ এসওপি। তার মানে হচ্ছে আপনি জাস্ট আপনাকে শোকেস করবেন যে আপনি কতটা প্রিপেয়ার্ড হচ্ছেন আপনার ইদার মাস্টার্স অথবা পিএইচডি লেভেলের ওয়ার্কের জন্য। এটাকে শোকেস আপনি কত কত ভালোভাবে করবেন তার উপরে ডিপেন্ড করবে আপনার এসওপি কত ভালো হচ্ছে। তাহলে এসওপির ফরম্যাটটা কি হবে? এসওপির ফরম্যাট আমি বলবো, ওখানে আপনি মিনিমাম অর ম্যাক্সিমাম বলবো, অ্যাকচুয়ালি মিনিমাম না ম্যাক্সিমাম 5টা বডি প্যারাগ্রাফ থাকতে পারে। ফার্স্ট হচ্ছে আপনারা যখন কোনো নাটক দেখেন কিংবা হচ্ছে কোনো সিনেমা দেখেন, দেখবেন প্রথমেই কিন্তু নায়ক নায়িকার মিল হয় না, মানে দেখা হয় না। প্রথমেই ওদের একটা স্টোরি টেলিং থাকে যে আহ, হুমায়ুন আহমেদের নাটকগুলো যদি আমি বলি, সেখানে আপনি দেখবেন পুরো নাটক শুরু হওয়ার আগে আগে ছোট করে ন্যারেট করে যে কাজের বুয়া বেশি কথা বলে, তারপরে হচ্ছে অমুক কাজের লোক সে মিথ্যা কথা বলে। তো এইভাবে এইভাবে করে আপনি জাস্ট একটু ইন্ট্রোডাক্টরি কথা বলবেন। কেন বলতে হবে? আপনি জাস্ট একটু আলোচনা করবেন যে আপনি কেন এই ফিল্ডটাকে চুজ করেন। আমি একটা এক্সাম্পল দিলাম, যেমন হচ্ছে দ্য বায়োলজিক্যাল সায়েন্সেস ফিল্ড ইজ ব্লোসমিং উইথ ইনোভেশন, মোটিভেটিং মি to align with the top tier research group for cutting edge discovery. This aspiration leads me to work on the FABE to apply for that graduate program at Department of this. স্পেসিফিক থাকবেন আপনি কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করবেন, কোন ইউনিভার্সিটিতে এবং কোন কান্ট্রিতে, এগুলো আপনি স্পেসিফিকভাবে বলতে হবে। এবং আমি যে গ্র্যাজুয়েট প্রোগ্রাম দিলাম, সেখানে আপনি চাইলে, এটা ডিপেন্ড করে যে আপনি আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে কি তারা গ্র্যাজুয়েট প্রোগ্রাম মেনশন করে নাকি মাস্টার্স প্রোগ্রাম নাকি পিএইচডি প্রোগ্রাম, যেটা মেনশন করবে ঠিক ওই স্পেসিফিক মানে ওয়ার্ডটাই দিবেন, মাস্টার্স, পিএইচডি প্রোগ্রাম অর গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এবং এটা জাস্ট আপনি 2 লাইনে একটা ইন্ট্রোডাক্টরি কিছু লিখবেন যে আপনি কেন এই ফিল্ডটা পছন্দ করলেন বা কেন এই এই ফিল্ডে আপনি কাজ করতে চান। ফার্স্ট প্যারাগ্রাফ শেষ। এরপরে আপনি সেকেন্ড প্যারাগ্রাফে যাবেন। এখন সেকেন্ড প্যারাগ্রাফে কি হবে? আপনি তো বললেন আপনি এই ফিল্ডটা চুজ করলেন, কেন করলেন? যে এখানে আমি মোটিভেশন পাচ্ছি তাই। কিন্তু এখন এরপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন যে আপনি যে ফিল্ডটা পছন্দ করলেন সেটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যায় কিনা। তাহলে প্রথমে আপনাকে একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলতে হবে। যদি আমি আমার কথা বলি, আমি ব্যাচেলর এবং মাস্টার্স করি। নুসরাত তো বলেছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি সাবজেক্টে ইউনিভার্সিটি অফ চিটাগাংয়ে। এবং আমি যখন, এখন হচ্ছে আপনি তো ব্যাচেলর এবং মাস্টার্স করলেন, বা হয়তো বা আপনারা অনেকে ব্যাচেলর করেছেন, আমি জানি না আপনাদের ব্যাকগ্রাউন্ড কি। মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আপনি বলবেন যে মানে জাস্ট কিছু একটা লিঙ্ক করতে হবে আপনাকে। আপনি যখন, আমি যদি আবার নাটকের কথা বলি, প্রত্যেকটা সিকোয়েন্সে কিন্তু একটা লিঙ্ক থাকে। আপনি জাস্ট ধুম করে একজনকে দেখালেন এরপর আরেক জায়গায় চলে গেলেন, এরকম হয় না। সো আপনাকে লিঙ্কে আসতে হবে। এখন লিঙ্কটা কি? যেমন আমার এবং আমি যদি বলি আমার ব্যাচেলর এবং মাস্টার্সে, এই ক্ষেত্রে আমি আমার এসওপিতে আমি লিখি আমার আসলে ডিজিজ বায়োলজি নিয়ে কাজ করতে ভালো লাগতো, পড়াশোনা করতে ভালো লাগতো। তো আমি আমি সেই ডিজিজ বায়োলজি কিংবা হচ্ছে অনেকে, আমি বায়োলজিক্যাল ফিল্ডে তাই বায়োলজি নিয়েই কথা বলতেছি। তো যেমন হচ্ছে ডিজিজ বায়োলজি আমার ভালো লাগে, তো আমি আমার রেসিপিতে লিখবো যে ডিজিজ বায়োলজি নিয়ে পড়াশোনা করে আমি মোটিভেটেড হই, কিংবা হচ্ছে এই সাবজেক্টের এই ব্যাপারগুলো আমার ভালো লাগে। এবং হচ্ছে আরেকটা ব্যাপার আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে আহ, যেমন আমি যদি আমার কথা বলি, আমি হিউম্যান ডিজিজ নিয়ে কাজ করতে পছন্দ করি। আমি
প্ল্যান্ট কিংবা এনিম্যাল, গাছপালা আমার ভালো লাগে না আর কি। তো সেক্ষেত্রে আমি বলেছি যে আমি হিউম্যান ডিজিজ বায়োলজি নিয়ে কাজ করতে, মানে এই এই সাবজেক্টগুলো বা ক্যান্সার নিয়ে পড়াশোনা করতে আমার ভালো লাগতো, বা হচ্ছে এই রিলেটেড সেল বায়োলজি, মলিকুলার বায়োলজি অফ ডিজিজ। তো এইগুলো নিয়ে আমি যখন দুই একটা লাইন বলি, এরপরে যেহেতু আমার ডিজিজ বায়োলজি ভালো লাগতো, আমার এরপর আমি মাস্টার্স থিসিস করি কিসের উপরে? আমার রিসার্চ ওয়ার্ক আমি আলোচনা করব। মাস্টার্স থিসিসটা হচ্ছে আমার রিসার্চ ওয়ার্ক। রিসার্চে আমি কি করি? আমি ডায়াবেটিস নিয়ে কাজ করি। তাহলে আমি প্রথমে আমার একটা ইন্ট্রোডাক্টরি দিলাম প্যারা ওয়ানে, দেন আমি টুতে আসলাম। টুতে এসে আমি আমার সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলে তারপরে সেখান থেকে আমি কোথায় আসলাম? আমার রিসার্চ ফিল্ডে। কিভাবে আসলাম? লিঙ্ক করলাম আমার ওই ওই সাবজেক্টটা আমার ভালো লাগতো, আমি ওই সাবজেক্টের এই এই টপিকটা নিয়ে কাজ করি, এবং সেটা নিয়ে আমি রিসার্চ ওয়ার্কে আসি, লিঙ্কে আসতেছি। এরপরে রিসার্চ ওয়ার্ক আমি করলাম, এবং সেখানে আমি হালকা একটু ডিসক্রিপশন দিতে পারি যে আমি হিউম্যান হিউম্যান মানে হিউম্যান ডায়াবেটিস, টাইপ টু ডায়াবেটিস ডায়াবেটিস নিয়ে কাজ করি, এবং সেখান থেকে আমি এই আউটপুটগুলো পাই। এই যে আমি আউটপুটগুলো পাচ্ছি, সেটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। সো এই যে অ্যাচিভমেন্টগুলো, সেগুলো আমি মেনশন করব কেন? কারণ এই অ্যাচিভমেন্টগুলো আমাকে ফার্দার রিসার্চে আরও বেশি মোটিভেটেড করে। তাহলে আমি আমার ব্যাকগ্রাউন্ড বললাম, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, দেন ওই ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে আমি রিসার্চে আসলাম, এবং কিভাবে সেখান থেকে আমি ওই অ্যাচিভমেন্টগুলোকে তুলে ধরলাম। কেন? কারণ সেগুলো আমার পরবর্তীতে লাগবে। যেহেতু আমার অ্যাচিভমেন্টটা ভালো ছিল, আমি রিসার্চে ভালো কিছু ফলাফল পাই, এবং তার কারণে আমি কি করলাম? ও সরি, এখানে আরেকটু কথা, এটা হচ্ছে আপনি যখন রিসার্চের কথা বলবেন, সেখানে আপনি চাইলে আপনার মেন্টর বা সুপারভাইজার যিনি, তার কথা মেনশন করতে পারেন, না করলেও সমস্যা নাই, করলে ভালো, না করলেও ভালো। এবং হচ্ছে অর্গানাইজেশনের নামটা আপনি মেনশন করতে পারেন যদি আপনার সম্ভব হয়। মানে অর্গানাইজেশন বলতে আমি এভাবে বলি, অনেকে হয়তো বা বিভিন্ন রিসার্চ গ্রুপ থাকে, ল্যাব থাকে। তো আমি যদি আমার ক্ষেত্রে বলতে গেলে সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটিতে, মানে চিটং ইউনিভার্সিটিতে আমার মাস্টার্স ছিল, থিসিস আমি ওখান থেকেই, কিন্তু আমার কোলাবোরেশন ছিল অন্য একটা ইউনিভার্সিটিতে। তো আমি সেভাবে মেনশন করি যে আমি ডায়াবেটিস নিয়ে অমুক ইউনিভার্সিটিতে কাজ করি। তো এইভাবে আপনি মেনশন করতে পারেন। এবং এই যে এই তিনটা পয়েন্ট যাওয়ার পরে, এখন যেহেতু আমি রিসার্চে মোটিভেটেড, আমি আমার ফার্দার কাজগুলো কোথায় করলাম? এবার আপনি আপনার কি এক্সপিরিয়েন্সগুলো বলতে পারেন উইদিন ইউর ফিল্ডে। সেটা হচ্ছে কেমন? আপনি হচ্ছেন আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স বলতে পারেন। এখন আপনি হয়তো বা বলতে পারেন আমি তো মাত্র মাস্টার্স কমপ্লিট করলাম বা ব্যাচেলর কমপ্লিট করলাম, আমার তো প্রফেশনাল এক্সপিরিয়েন্স নাই। সেক্ষেত্রে আপনি আপনার ক্ষেত্রে মানে অনেকে হয় কি, যে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করে, বা হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করে, এগুলো কিন্তু প্রফেশনাল এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হয় উইদিন ইউর ফিল্ড। এবং অনেকগুলো ফেলোশিপ আছে। এখন এটা মানে আমি এই জিনিসটা প্রেফার করি, আপনারা পড়াশোনা শেষ করে জাস্ট ঘরে বসে থাকবেন না। মানে যদি যেখানে কাজ করেছেন সেখানে যদি সুযোগ থাকে, তবে সেখানে আপনারা মানে এই যে রিসার্চ ফেলো বা হচ্ছে মানে ল্যাবের সাথে ট্যাগ থাকবেন। যখন ল্যাবে, কারণ আপনি তো বাইরে আলটিমেটলি আসবেনই রিসার্চ ওয়ার্ক দেখে, বা কোন একটা টিমের সাথে ট্যাগ থাকবেন যাদের মাধ্যমে আপনার রিসার্চে একটা কোলাবোরেশন থাকতে পারে বা কানেকশন থাকতে পারে। তো এগুলোকে আপনি প্রফেশনাল এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারেন। তো আমি কিন্তু এখন 3 নাম্বার পেরায় আছি, যেখানে আপনি আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। এবং এই প্রফেশনাল এক্সপিরিয়েন্স যেহেতু আপনি নিচ্ছেন, তাহলে আপনি ধরেন এর আগে রিসার্চ ওয়ার্ক করলেন, তারপরে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, তাহলে আপনার এরিয়া অফ এক্সপার্টাইজ আসতেছে। আপনি এরিয়া অফ এক্সপার্টাইজ বলবেন যে আপনি এই টেকনিকগুলো, এই যে আপনি থিসিস করলেন কিংবা রিসার্চ ওয়ার্ক হোয়াট এভার প্রজেক্ট করলেন, এরপরে আপনি প্রফেশনাল কিছু এক্সপিরিয়েন্স, সেগুলো সেগুলো থেকে আপনি যে টেকনিকগুলো শিখেন, ওই টেকনিকগুলো আপনি বলবেন যে আপনি এই প্রিভিয়াস নলেজ থেকে বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আপনি এই টেকনিকগুলো শিখতে পারেন। এবং পাশাপাশি এই টেকনিকগুলো ছাড়াও যদি আপনার কোনো ভলান্টিয়ারিং ওয়ার্ক থাকে, যেমন হচ্ছে ধরেন কিছু কিছু কাজ মানে রিসার্চের কাজ থাকে যেখানে কেস স্টাডি করতে হয়, তো সেখানে আপনি ভলান্টিয়ার হিসেবে থাকতে পারেন। এটা হচ্ছে লাইক এক্সেপশনাল সিনারিও, অনেকে ভলান্টিয়ারিং কাজ করে না, আমিও করি নাই কখনো। তো যদি থাকে সেটা আপনি মেনশন করতে পারবেন। তাহলে 3 নাম্বার পয়েন্টটা আপনি প্রফেশনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবেন।
এবং আপনার প্রিভিয়াস রিসার্চ ওয়ার্ক এবং প্রফেশনাল যদি থাকে, না থাকলে জাস্ট মানে ব্যাপারটা হচ্ছে কি আপনার আপনার সব থাকতে হবে না, কিন্তু আপনার কাছে যে পয়েন্টগুলো আছে সেগুলো আপনার ভালোভাবে প্রেজেন্ট করতে হবে, এটাই। তো এই তিনটা পয়েন্ট আপনি 3 নম্বর প্যারায় লিখতে পারবেন। দেন আপনার এই যে যে কথাটা বললাম যে ডেসক্রাইব করতে হবে যে এই প্রিভিয়াস যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, রিসার্চ ওয়ার্ক এবং হচ্ছে অ্যাকমপ্লিশমেন্ট যেগুলো ছিল, এবং এই যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স বলেন বা এরিয়া অফ এক্সপার্টাইজ বা ভলান্টিয়ারিং ওয়ার্ক যদি থাকে, সেগুলো আপনাকে কিভাবে লিড করে, যে এই কাজগুলো করেছি, এই কাজগুলো করার কারণে আমি এই প্রোগ্রামটাতে ইন্টারেস্টেড, কেন ইন্টারেস্টেড সেটা আপনাকে ডেসক্রাইব করতে হবে 3 নম্বর প্যারাতে। সো এখানে হয়তো বা আপনাদের একটু কনফিউশন থাকতে পারে যে কেন মানে কিভাবে ডেসক্রাইব করবো, কারণ দুইটা তো দুই রকম প্যারা, কিন্তু আপনি চাইলে লিঙ্ক করতে পারেন যে আমার যে একাডেমিক থেকে শুরু করে যে আমার যে এক্সপিরিয়েন্সগুলো হলো, আমি যদি আমার কথা বলি যে আমার তো ডিজিজ বায়োলজি নিয়ে কাজ ছিল, তো এবং আমি ডিজিজ বায়োলজি নিয়ে কাজ করি। আমি আমার থিসিস শেষ করার পরে আমি যে ইউনিভার্সিটিতে আমি BUHS এ থিসিস করি, আপনারা জানেন কিনা জানি না, এটা মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। তো তো ওখানে থিসিস করে আমি ওখানে রিসার্চ ফেলো হিসেবে ছিলাম, প্লাস একজন ফ্যাকাল্টি ছিলাম। তো যখন সেখানে ছিলাম আমি সেখানে সে আমার যে সাব মানে থিসিসের ইয়ে ছিল ডায়াবেটিস, আমি পরবর্তীতে ব্রেস্ট ক্যান্সার ডায়াবেটিস নিয়ে কাজ করি। তো এই যে মানে আমি কিন্তু আমার অ্যালাইনমেন্টটা মেনটেন করার চেষ্টা করি। পরে হচ্ছে আমি BRICM এ জয়েন করি, তখন আমি হিউম্যান ডিজিজ নিয়ে কাজ করি। তো এই যে আমার হিউম্যান ডিজিজের যে একটা কেরিয়ার ছিল, এই কেরিয়ারটার কারণে আমার ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি, ফিজিওলজি এবং ফার্মাকোলজির সাথে অ্যালাইন করে, কারণ এই ডিপার্টমেন্টে এগুলো নিয়ে কাজ হয়। আমি বর্তমানে কাজ করছি লাং ইনফ্লামেটরি ডিজিজ নিয়ে, যেমন হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস কিংবা হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ যেগুলো আছে, অ্যাজমা বা এই টাইপের যে লাং ডিজিজগুলো আছে, সেটাও কিন্তু হিউম্যান সেলে আমি কাজ করি। তো আমি আমার পুরো অ্যালাইনমেন্টটা একই দিকে রেখে আমি আমার প্রোগ্রামটাকে কিভাবে প্রোগ্রামের সাথে আমার অ্যালাইনমেন্ট হয় সেটা আমি ডেসক্রাইব করছি। দেন হচ্ছে আপনি এখন আপনি তো আপনার আপনার সম্পর্কে বললেন। এখন আপনার সম্পর্কে বলার পরে হচ্ছে আপনি ওই যে এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা আর কি, যে আম, মানে আপনার প্রিভিয়াস মানে 3 নম্বর পয়েন্টে আপনি জাস্ট বলতে পারেন যে এগুলো আমাকে মোটিভেট করে এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করার জন্য। এবং পরে হচ্ছে আপনি 4 নম্বর প্যারাতে যখন যাবেন তখন আপনি বলবেন যে আমি ইউনিভার্সিটি অফ কানাডাতে, সরি আমি ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানে অ্যাপ্লাই করি। এবং প্রথম হচ্ছে আমি কানাডাতে অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে বলতে পারেন যে নর্থ আমেরিকান কান্ট্রি, রিসোর্স ভালো। এবং এরপরে আমি যদি ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানের কথা বলি, ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভালো, আম, অনেক ভালো না বাট ভালো। তারপরে কানাডার 15 রিসার্চ ওরিয়েন্টেড ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা। তো এই ব্যাপারগুলো একটু আনতে হবে যে আমি কেন এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করি। এবং আমি আসলে আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমি প্রফেসরকে আগে কন্ট্যাক্ট করি, আগে অ্যাপ্রোচ করি প্রফেসরকে। প্রফেসর যখন আমাকে ফান্ডিং দিতে রাজি হন তখন আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করি। তো সেক্ষেত্রে হয়েছে কি আমি জাস্ট ফ্যাকাল্টি মেম্বার যিনি ছিলেন, আমি আমার ফ্যাকাল্টি মেম্বার মানে আমার PI, প্রিন্সিপাল ইনভেস্টিগেটরকেই ওখানে হাইলাইট করি। কারণ হচ্ছে প্রথমে আমি ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান নিয়ে বললাম যে এই ইউনিভার্সিটি হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভালো এবং কানাডাতে একটা রিসার্চ ইন্টেন্সিভ ইউনিভার্সিটি, উইদিন লাইক 15 ইউনিভার্সিটির মধ্যে একটা। এবং পরবর্তীতে আমি বলি এই ডিপার্টমেন্টে এই ডক্টর ডক্টর অমুক, তার তার ল্যাবের কাজগুলো আমার ভালো লাগে। তিনি যে কাজগুলো করেন সেগুলোর সাথে আমার প্রিভিয়াস ওয়ার্কের হয়তো বা মিল নেই, কিন্তু প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং আমার যে মোটিভেশন যে হিউম্যান ডিজিজ নিয়ে কাজ করবে সেটা সেটা এখানে অ্যালাইন করে। এবং এই জন্য আমি এইখানে ওনার আন্ডারে কাজ করে আরো ফার্দার সামনের দিকে আগাতে চাই বা ফার্দার কিছু শিখতে চাই, মাল্টিডিসিপ্লিনারি যে টেকনিকগুলো আছে। আমি বেসিক্যালি আমি কাজ করি ডিএনএ নিয়ে প্রিভিয়াসলি আমার মাস্টার্সে বা রিসার্চ ফেলো হিসেবে। এখন আমি কাজ করি প্রোটিন নিয়ে, সো অ্যাডভান্সড লেভেলে কাজ করি।
সো আপনি সেক্ষেত্রে আপনার ফ্যাকাল্টিকে হাইলাইট করতে পারেন এই এইভাবে। বা যদি আপনার সেন্ট্রাল অ্যাপ্লিকেশন হয় সেক্ষেত্রে তো ফ্যাকাল্টি থাকবে না, সেক্ষেত্রে হয়তো বা আপনি ডিপার্টমেন্টকে হাইলাইট করবেন, ডিপার্টমেন্টের এই ব্যাপারগুলো ভালো লাগে। বা এরপরে হয়তো বা আপনি লিস্ট অফ পোটেনশিয়াল আপনার সুপারভাইজারের নাম মেনশন করতে পারেন যে অমুকের এই কাজটা আমার ভালো লাগে, এটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সাথে ফিট করে। বা দুই একজন এরকম প্রফেসরের নাম আপনি মেনশন করতে পারেন বডি প্যারাতে। তবে সবসময় স্পেসিফিক থাকা ভালো। দেন হচ্ছে আপনার 5 নম্বর প্যারাটা হচ্ছে এন্ডিং। এন্ডিংও আমার খুব একটা কথা বলার নাই, এটা হচ্ছে মানে কথা বলার নাই বলতে এসওপিতে খুব বেশি লেখার কিছু নাই, সেখানে জাস্ট আপনি বলবেন যে আহ, আপনি কিভাবে আপনার সময়টা ইউটিলাইজ করবেন। তাহলে আপনি সেক্ষেত্রে বলতে পারেন যে আপনি সময়টা ইউটিলাইজ এইভাবে করবেন যে আপনি এখানে এই এই টেকনিকগুলো শিখবেন। বা আপনি যদি টেকনিক সম্পর্কে নাও জানেন যে ওখানে কি কি টেকনিক হয়, অ্যাটলিস্ট আপনারা যখন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে তো একটু খোঁজ খবর নেবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে ওই ডিপার্টমেন্টে কি কি কাজ হচ্ছে। বা কি কি সেক্টরে কাজ হচ্ছে। তো আপনারা ওসব মেনশন করতে পারেন যে আমি এই কাজগুলো এখান থেকে শিখবো এই ডুরিং দিস টাইম 2 ইয়ার্স অর 4 ইয়ার্স, ডিপেন্ডিং অন ইউর সাবজেক্ট অর প্রোগ্রাম। সো এরপরে হচ্ছে তারপরে আপনার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আপনি আপনার কেরিয়ার গোলটা কি। এখন যারা রিসার্চে আসে তাদের কেরিয়ার গোল বলতে তারা রিসার্চে থাকতে চায় বা একাডেমিশিয়াতে থাকতে চায় বা ইন্ডাস্ট্রিতে যেতে চায়। তো যখন এই এই জিনিসটা থাকে তখন আপনি ওভাবে কেরিয়ার গোলটা সাজাবেন যে আমি আম, আহ, একটা রিসার্চ টিম লিড করতে চাই। এবং সে লিড করতে গেলে এই ডিপার্টমেন্ট অথবা এই প্রফেসরের আন্ডারে কাজ করে যে টেকনিকগুলো শিখবো সেগুলো আমাকে পরবর্তীতে একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হতে সাহায্য করবে। জাস্ট এইভাবে 2-3 লাইন দিয়ে আপনি আপনার 5 নম্বর প্যারাটা শেষ করবেন। তার মানে হচ্ছে আমি যদি একটু ব্যাকে যাই, আমার প্রথম প্রথম যে পয়েন্টটা ছিল সেটা জাস্ট ইন্ট্রোডাক্টরি, 2 লাইনে শেষ করে দিবেন যে আপনি কেন মোটিভেটেড এই ফিল্ডে এবং আপনি কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করছেন সেটা আপনাকে জাস্ট 1 লাইনে বলতে হবে যে আমি এই ডিপার্টমেন্টে এই প্রোগ্রামে এই ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি এবং এই দেশে অ্যাপ্লাই করছি। যদিও তারা জানেন যে আপনি ওই ডিপার্টমেন্টে ওই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন, বাট বি স্পেসিফিক। এরপর 2 নম্বর প্যারাতে আপনি কি বলবেন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, সেখান থেকে আপনি কিভাবে রিসার্চে আসেন এবং সেখান থেকে আপনার যদি কোনো অ্যাকমপ্লিশমেন্ট থাকে বা অ্যাচিভমেন্ট থাকে সেটা আপনি মেনশন করবেন। এবং সেই যে এই যে রিসার্চের কারণে আপনি পরবর্তীতে প্রফেশনাল এক্সপিরিয়েন্সগুলো পেলেন। প্রফেশনাল এক্সপিরিয়েন্স বললে একটু মনে হয় কি না কি, কিন্তু সেরকম না। হয়তো বা অনেকে মাস্টার্স থিসিস করে মানে মাস্টার্স কমপ্লিট করে এখন হয়তো বা কোনো ইন্ডাস্ট্রিতে জব করে, ফার্মাসিউটিক্যালে জব করে, সেক্ষেত্রে হবে কি তারা হয়তো বা সেই ফার্মাসিউটিক্যালের যে টেকনিকগুলো সম্পর্কে আইডিয়া নেয় বা যেই টেকনিকগুলো নিয়ে কাজ করে সেগুলো এরিয়া অফ রিসার্চে, এরিয়া অফ এক্সপার্টাইজে বলতে পারে। দেন আপনি 1 এবং 2 বললেন মোটিভেটেড হয়ে আপনি এই প্রফেসর আন্ডারে কাজ করবেন বা এই ডিপার্টমেন্টে কাজ করবেন, সেটা হচ্ছে আপনার 4 নম্বর পয়েন্ট। এবং দেন আপনি 5 নম্বরে জাস্ট একটা টাচ আপ দিবেন যে আমি এখান থেকে এগুলো শিখবো এবং আমার লং টার্ম গোল হচ্ছে এটা। শেষ। এখন কি করা উচিত কি করা উচিত না সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন আপনার খুব স্পেসিফিক হতে হবে। আপনার মানে আমি রিসার্চ ভালোবাসি তাই আমি রিসার্চ করি এইসব বলার দরকার নাই, কিন্তু আপনার বলতে হবে যে আপনার কেন, আপনি আপনার একাডেমিক বা রিসার্চ আপনি কি শিখছেন। এবং আপনার ওই ওই শেখা থেকে আপনার মানে মোটিভেশনটা কি, ওই স্পেসিফিক থাকতে হবে। এবং হচ্ছে যেটা বললাম একাডেমিক এবং রিসার্চ ফিডটা আপনার অবশ্যই অবশ্যই মিলতে হবে, সবকিছু লিঙ্কে আসতে হবে। এখন অনেকের ক্ষেত্রে হয় যে হয়তো বা কাজ করে প্ল্যান্ট নিয়ে, কিন্তু ওরকম সুপারভাইজার পাচ্ছে না বা সুপারভাইজার রেসপন্স নাই বা ডিপার্টমেন্ট পাচ্ছে না, তখন হয়তো বা অন্যদিকে সুইচ করতে হয় প্রোক্যারিওটিক। সরি, আমি জানি না এখানে কে কে কোন ব্যাকগ্রাউন্ডে। যদি জেনারেলি বলি সেটা হচ্ছে আহ, এখন প্ল্যান্ট নিয়ে কাজ করে তার এখন সুইচ করতে হবে অন্য ফিল্ডে। তো সেক্ষেত্রে সে বলতে পারে যে আমি আমার প্রিভিয়াস
কাজে আমি এআই টেকনিকগুলো শিখি বা এআই কনসেপ্টগুলো শিখি, যে কনসেপ্টগুলো আমাকে মোটিভেট করে আমি যাতে এই কাজটা অন্য একটা ফিল্ডে চেষ্টা করে দেখি। এবং হতে পারে যে আপনি আপনার ওই যে ল্যাব বা ফ্যাকাল্টি, ওই ফ্যাকাল্টি হয়তো বা ফ্যাকাল্টি মানে হচ্ছে যিনি প্রফেসর, ওনার হয়তো বা কাজটা হচ্ছে ফরসে ডায়াবেটিস নিয়ে, এবং আপনি কাজ করেছেন হয়তো বা কোনো একটা প্ল্যান্ট নিয়ে, প্ল্যান্ট এক্সট্রাক্ট নিয়ে। তাহলে সেক্ষেত্রে আপনি লিঙ্ক করতে পারবেন যে আমি তো প্ল্যান্ট এক্সট্রাক্ট নিয়ে কাজ করেছি, আমি প্ল্যান্ট এক্সট্রাক্টের এই ব্যাপারগুলা মানে এরকম কিছু প্ল্যান্ট নিয়ে আমি কাজ করতে চাই যেগুলো ডায়াবেটিসে হেল্প করবে, মানে রিকভারিতে হেল্প করবে, সেভাবে আপনার লিঙ্ক করতে হবে। দেন হচ্ছে অবশ্যই আপনাকে অনেস্ট থাকতে হবে। আপনার বলার দরকার নাই যে আমি এই পারি ওই পারি, যেটা পারি না সেটাকে মেনশন করবো, প্লিজ ডোন্ট ডু দিস কাইন্ড অফ থিং। কারণ এখানকার প্রফেসররা কেউই বোকা না, সবাই সবকিছু বুঝেন। এবং এই জন্য কিন্তু আপনি যে জিনিসগুলা যেমন আপনি ধরেই তো একটা টেকনিক শিখে যান নাই, ওই সেই টেকনিকটা শিখতে আপনার সময় লাগছে। তো ওই সময়টাতে আপনি কিভাবে চ্যালেঞ্জগুলো নিলেন বা কিভাবে আপনাকে ইমপ্রুভ করলেন সেগুলো আপনারা বলতে পারেন, কিন্তু অবশ্যই অনেস্ট থাকবেন। এবং যেটা হচ্ছে আপনার সিভি, আপনার একাডেমিক কেরিয়ার, রিসার্চ কেরিয়ারের সাথে আপনার সেটা রিফ্লেক্টিভ হয়, সেটা অবশ্যই মাথায় রাখবেন। দেন হচ্ছে অবশ্যই আপনি এসওপিটা একদিনে বানাতে পারবেন বা 7 দিনে বানান, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনি এসওপিটা বানানোর পরে বারবার সেটাকে পড়তে হবে, বারবার পড়তে হবে। এবং আপনি যখন কোনো একটা, আপনি তো অবশ্যই একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন না, আপনি অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, তখন সব সময় প্রোগ্রাম নেম, যেটা আমি প্রথম প্যারায় বলি, প্রোগ্রাম নেম, ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি, কান্ট্রি, এগুলো সব সময় স্পেসিফিক থাকবেন। ফ্যাকাল্টি নেম যদি আপনি মেনশন করেন 4 নাম্বার প্যারাতে, সেটা আপনার অবশ্যই চেক করতে হবে, ডাবল চেক করতে হবে যে এগুলো সব ঠিক আছে। এবং যদি আপনার একটা এসওপি রেডি হয়, আপনি রেসিপি বানাতে সময় নেবেন, অবশ্যই সময় নিয়ে করবেন। মানে এটা কিন্তু আপনাকে পুরোটা, আপনি পুরোটাই শোকেস করবেন আপনার একটা এসওপির মাধ্যমে। সুতরাং সময় নেবেন এবং পরবর্তীতে হচ্ছে আপনি সেটা একজনকে দেখাবেন, আপনার কোনো সিনিয়র বা হচ্ছে ইভেন আপনার ফ্রেন্ড যে হয়তো বা বাইরে আছে বা এরকম, যে যে কেউ একজনকে আপনার ওই এসওপিটা দেখাবেন, যাতে করে একটা রিভিউ যখন হবে তখন একটা ভালো আইডিয়া হবে যে ছবিটা কেমন। ওকে, সো এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এবং কিছু জিনিস আছে অবশ্যই সেগুলো করা যাবে না, যেমন হচ্ছে যেটা বললাম যে আমরা ছোটবেলায় এম ইন লাইফ পড়ে আসছি, আমি ডাক্তার হতে চাই, কেন? আমি মানুষের সেবা করতে চাই। আসলে কি ব্যাপারটা সেরকম, নাকি যে এটা জাস্ট লাইনে ছিল তাই আমরা করতে চাই? তো এই টাইপের কিছু বলা যাবে না। যেটা বললাম প্রথম পয়েন্ট, স্পেসিফিক থাকতে হবে। স্পেসিফিক থাকবেন, কেন করতে চান সেটাই স্পেসিফিক থাকবেন, জেনেরিক কোনো কিছু বলা যাবে না। এবং এটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই নিজের ইনস্টিটিউট, নিজের দেশ এবং সুপারভাইজারকে ছোট করে আপনি কখনোই ভালো কিছু করবেন না। এটা অনেকেই করে, মানে এটা করে বলতে এমন না যে ইন্টেনশনালি করে, এটা হয়তোবা দেখাতে চায় যে আমি এখান থেকে শিখি নাই কিছু, বা আমি এখান থেকে অনেক কম শিখতেছি, তাই আমি আপনাদের এখানে যাইতে চাই, এভাবে বলা যাবে না। আপনারা হয়তোবা বলতে পারেন যে এখানে আমাদের দেশের যে রিসোর্স আছে ওইটাকে আমি ইউটিলাইজ করে আমি এই জিনিসগুলো শিখি। এবং আমার যে হয়তোবা আপনাকে আপনাদের প্রফেসর যারা আছেন ডিপার্টমেন্টে, তারা হয়তোবা আপনাকে ফুল রিসোর্স দিতে পারতেছেন না, কিন্তু তারা আপনাদেরকে অন্তত থিওরিটিক্যাল নলেজটা বেস দিচ্ছেন। ওই বেসটা বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের দেশে যে পরিমাণে থিওরিটিক্যাল নলেজ আমরা গেইন করি, এদেশে ওভাবে হয় না। মানে ইভেন আমাদের যে সিভিতে যে আমাদের সিজিপিএটাও কিন্তু ডিপেন্ড করে, মানে ভ্যারি করে। অনেকে হয়তো বা ভাবে যে আমার তো 3 আছে, 3.2, 3.4, আমি কি বাইরে যেতে পারবো কিনা। এটা চিন্তা করবেন না, এখানে সিজির থেকেও বেটার হচ্ছে আপনি কতটা মোটিভেটেড, কতটা আপনার কাজগুলো অ্যালাইন করে সেগুলোর উপরে। সুতরাং কখনোই আপনার দেশ, সুপারভাইজার এবং ইনস্টিটিউটকে ছোট করবেন না যে ওখানে রিসোর্স নাই তাই আমি পড়ি নাই, বাট আপনি বলবেন যে ওখানে যেটুকু রিসোর্স ছিল, অথবা আমি এখান থেকে এই জিনিসগুলো শিখি, আমি লাইক ওই ইউনিভার্সিটির ওই জিনিসগুলা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটাকে ইউটিলাইজ করে শিখতে চাই, এভাবে বলবেন।
এবং অবশ্যই ওভার শেয়ার করবেন না, বি প্রফেশনাল এবং একাডেমিক। আপনি ইমোশনালি যে ওই যে আমি আমি রিসার্চ ভালোবাসি, তাই আমি রিসার্চে যেতে চাই, এসব এসব খুবই মানে ড্রামাটিক হয়ে যায় আর কি। এসব না, জাস্ট একাডেমিক এবং প্রফেশনাল থাকবেন। এইসব দেশে এইসব ইমোশনের আসলে কোনো ভ্যালিউ নাই। এবং ডোন্ট প্রমিস দ্য ইম্পসিবল, বিকজ মানে আপনি তো আসলে মানে আমি যে পিএইচডি করি, আমি একটা নতুন কাজ করতেছি যেটা হয়তো বা আগে কখনো হয় নাই, বাট ডাজন্ট মিন আমি লাং ইনফ্লামেটরি ডিজিজটাকে পুরো কিওর করে দিব। সো এরকম কিছু না বলে জাস্ট রিয়েলিস্টিক যেটা, যে আমি এখান থেকে এই কাজগুলো করতে চাই, ওভাবে একটু শেয়ার করবেন। অ্যান্ড আমার প্রেজেন্টেশন এখানেই শেষ। আপনাদের সবাইকে গুড লাক। এবং এখন আপনাদের পালা, আপনারা যা জানতে চান। আমি শেয়ারিংটা অফ করে দিচ্ছি। এখন আপনারা আপনাদের যদি কোনো থ্যাংক ইউ জানার থাকে। ভৌমিক, এত সুন্দর করে আমাদের সাথে শেয়ার করার জন্য এসএপি রাইটিং নিয়ে। এখন আমি আমার পার্টিসিপেন্টদের কাছে চলে যাব। আশা করি আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকবেন। আমাদের একজন হাত তুলেছেন, নিশাত তাবাসসুম। প্লিজ গো হেড এন্ড আস্ক ইউর কোশ্চেন। আসসালামু আলাইকুম আপু। um, ওয়ালাইকুম it was a আসসালাম। really informative মানে সেশন, থ্যাংক ইউ সো মাচ। আমার কিছু কোয়েশ্চেন্স ছিল, সেটা হলো হুম হুম আবার দা মানে সেকেন্ড প্যারাগ্রাফ। আমি কিছু কিছু জিনিস শুনছি, সেটা হলো কি যে এসওপি তে যখন আমি লিখবো, আমার হুম হুম প্রত্যেকটা প্যারাগ্রাফই মানে যেন সেম টাইপের একটা মানে আহ, কিভাবে বুঝাবো, লাইক বক্স বক্স যেন সেম টাইপ একটা লেন্থ দেখা যায়। হ্যাঁ, এটা আমি হুম শুনছি ফ্রম হুম ফ্রম হুম ভাই। হুম অলসো হুম আরেকটা জিনিস শুনছি, সেটা হলো যে ইফ আই এম মেনশনিং যে আমি কোন রিসার্চ ওয়ার্ক বা কি কি জিনিস আমি করেছি, উই হ্যাভ হুম হুম কাইন্ড অফ আ লট অফ অ্যাকমপ্লিশমেন্টস, তাই না? তো হুম বলছে হুম যে যে কোনো একটাকে স্পেসিফিক করে উইটার ইন ডেপথে তুমি কি কাজ করছো সেটাকে তুমি হাইলাইট করো। উনি হুম যেটা আমাকে সাজেস্ট করছিল, তো ওটা নিয়ে আমার আর কি একটু সাজেশন দরকার ছিল যে ইজ ইট দ্যাট ওয়ে, মানে আমি কি এভাবে হাইলাইট করব কিনা ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। অলসো ওকে। আপনি যেমন হুম আমি লাস্ট দুইটা প্যারাগ্রাফে বলছেন যে দেয়ার ইজ নট দ্যাট মাচ টু সে, কারণ আমি জাস্ট বলতেছি যে মানে আপু আপনি যেটা বললেন যে প্রোগ্রাম সম্পর্কে বলতেছি, আর বলতেছি যে আমি এটার মধ্যে কিভাবে ইয়া করবো ইন দ্য লাস্ট ফিট করি। প্যারাগ্রাফ। হুম হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ, ফিট করব। তো সেটা হুম কাইন্ড অফ একটু ছোট হয়ে যাচ্ছে ফ্রম মাই আদার প্যারাগ্রাফ, তাই না? তো হুম আম, তো তখন কি এটা একটু অড দেখাবে ইন ইন দা এসওপি? মানে এই কয়েকটা কোয়েশ্চেন্স আর কি, একটু যদি টাচ আচ্ছা করতেন। সরি, আই আচ্ছা। ওয়াজ ইফ আই ওয়াজ ডিসঅর্গানাইজড ইন মাই না কোয়েশ্চেন্স। না 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 না, ইটস ওকে। সো প্রথম কথা হচ্ছে কি, আমি আসলে এসওপিটা হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার, কারণ এক একজন এক একভাবে এসওপিটা প্রেজেন্ট করে। কিন্তু অন টপ অফ দিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার এসওপিটা আসলে খুব বেশি লেংদি হবে না। তো আপনি এখন যেমন আমার এসওপিটা যদি বলি, এটা অ্যারাউন্ড 700 ওয়ার্ডসে ছিল। আমি ইভেন আপনারা তো একটা সেশন পাচ্ছেন, আমি কিন্তু এই সেশন টেশন কখনো কিছু দেখি নাই। তো আমি জাস্ট আমার এসওপিটা বানাই, এবং আমার এসওপিটা একদিনে হয় না। আমি হয়তো একটা মানে এসওপিটা বানাই, এরপর এটাকে রিফাইন করি, দেন আমার এই যে 700 ওয়ার্ডের যে এসওপিটা হয় সেটা সেটা আমি ফাইনাল করি। তো এই যে ফাইনাল করলাম, সেখানে হচ্ছে আপনার লেংথের ব্যাপারটা আসলে আহ, অনেকের কাছে হয়তো বা এটা ট্রু, অনেকে হয়তো বহুভাবেই অ্যাপ্রোচ করেন, কিন্তু আমার কাছে মনে হয় না সেটা খুব বেশি মানে ইম্প্যাক্ট ফেলবে। আসলে বাইরে যারা অ্যাডমিশন কমিটি কিংবা হচ্ছে যারা প্রফেসর, তারা দেখতে চান যে আপনি কি কাজ করেন, ওনারা লেংথ ওনাদের কাছে ম্যাটার করে না আসলে। এবং আপনি যদি ইভেন আপনি 500 পেজও 500 ওয়ার্ডও যদি আপনার এসওপিটা ইয়ে করেন, ড্রাফট করেন, আপনি যদি সেখানে আপনার বেসটা তুলে ধরতে পারেন, ইটস ওকে। আপনাকে একেবারে 800 থেকে 1000-এর মধ্যে হতে হবে লেংথ, প্রত্যেকটা প্যারাগ্রাফের লেংথ এরকম হতে হবে যাদের দেখতে সুন্দর লাগে। এসব কিছু না। প্রফেসররা এখানে ইনফরমেশন চায়, এখানে ওরা সৌন্দর্য চান না, ওনারা সৌন্দর্য চান না। এটা একটা। তো এবং সেকেন্ড যেটা আমি বলবো যে আমার মনে হয় সেকেন্ড প্যারাটা ছিল একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং আপনার রিসার্চ ওয়ার্ক এবং আপনার অ্যাকমপ্লিশমেন্ট। এখন সেক্ষেত্রে হচ্ছে কি, অ্যাকমপ্লিশমেন্ট বলতে আমি এমন ছবি দেখে আসছি যেখানে তারা লিখছে যে আমি
ক্লাস 8-এ বৃত্তি পাইছি, আপনি ক্লাস 8-এ বৃত্তি পাইছেন, ইট ডাজন্ট কাউন্ট। আপনার আপনি মাস্টার্স এবং ব্যাচেলরে কি করছেন, এবং আপনার যদি মনে হয় যে আপনার অনেকগুলো অ্যাকমপ্লিশমেন্ট আছে, সেক্ষেত্রে আপনি মাস্টার্সটাকে হাইলাইট করতে পারেন। যেমন আপনার মাস্টার্সে যে থিসিস করেছেন, সেখান থেকে আপনার একটা পেপার, এই পেপারে আপনি ফার্স্ট অথর হিসেবে আছেন। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা দিই, যেটা আমি আমার সুপারভাইজারের সাথে কথা বলছি মাঝে মাঝে, মানে আমার বর্তমান সুপারভাইজার যিনি কানাডাতে, তার সাথে উনি মানে ওনার নাকি একজন স্টুডেন্টের উনি ইন্টারভিউ নেন। তো ইন্টারভিউতে ওই স্টুডেন্ট বলে যে আমার কাইন্ড অফ 10টা রিসার্চ পেপার আছে, এবং সে মাস্টার্সে এবং সে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করছে। তো আমার সুপারভাইজার বলেন, আই ডোন্ট বিলিভ দ্যাট সামওয়ান ক্যান হ্যাভ 10 পেপার্স ইন দেয়ার মাস্টার্স লেভেল। সো এই মানে এগুলো হচ্ছে মন করা, যে আমরা আমরা বলি না মনে হয় রিসার্চ পেপার বেশি থাকলে ভালো, এটা কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্টও ফেলে। তো আমি আমি হ্যাঁ, আমার I have seen some of my classmates বা অনেককেই যারা করে কি এরকম হুম। বিভিন্ন ভাই ব্রাদার কানেকশনের সাথে অ্যাড হয়ে মনে করেন থার্ড অথর ফোর্থ অথর থেকে খালি পেপার বাড়ায় আর কি বেসিক্যালি। হ্যাঁ, তো হ্যাঁ। তো রাদার এটা দেন এটা ওয়ার্কিং অন এ সিঙ্গেল পেপার। এক্স্যাক্টলি, আপনি যদি একটা ভালো পেপার, আপনার ভালো পেপার হইতে হবে না। আমি যদি আমার কথা বলি, আমি আমার যে মাস্টার্স থিসিসের পেপারটা, এটা আমি লিখি, কিন্তু আমি এটা পাবলিশ করতে পারি নাই, জাস্ট বিকজ আমার একটু দেরি হয়ে গেছিল পাবলিশ করতে। এবং ওটা এমনিতে অনলাইনে আছে, প্রিন্ট হিসেবে আছে, কিন্তু ওখানে আমি ফার্স্ট অথর ওটা। এবং আমার কিছু কনফারেন্স পেপার ছিল, সেগুলো আমি আসলে নিজে প্রেজেন্ট করিনি, কিন্তু ওগুলোতে আমি ইনভলভ ছিলাম। ওই কাজগুলো, এই যে আমি যখন রিসার্চ ফেলো ছিলাম আমার মাস্টার্স থিসিসের পরে বিইউএসএস এ, তখন আমি কাজগুলো করে ওগুলো আমরা কনফারেন্সে পরে দিই। এইটুকুই, আমার খুব বেশি অ্যাচিভমেন্ট ছিল না, কিন্তু যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আপনি আপনার মানে অ্যাচিভমেন্টগুলোকে শো করতে হবে, কিন্তু নট লাইক ওভার শেয়ারিং টাইপ। আপনি অনেকগুলো পেপার লাগবে না, আপনি একটা বা দুইটা পেপার করেন, কারণ ইভেন এখানে আমি আসলে অন্য দেশের কথা জানি না, কিন্তু কানাডাতে মাস্টার্স মানে হচ্ছে জাস্ট ওদেরকে আপনি ব্যাচেলারে যা শিখেন তাকে মাস্টারিং করা হচ্ছে মাস্টার্সে। মানে আপনি ব্যাচেলারে শিখলেন যে পিসিআর কি, ওদের প্র্যাকটিক্যাল হয় পিসিআর এ, কিন্তু ওরা কখনো নিজে হ্যান্ডেলিং করে না। মানে হ্যান্ডেলিং করে ওদের প্র্যাকটিক্যালে ওরা যে পরিমাণে রিসোর্স পায়, মানে আমরা আমাদের থিসিসও এত রিসোর্স পাই নাই। তো ওইটুকু পারে, কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা প্রজেক্ট রান করা সেটা ওরা করে কখন, মাস্টার্সের থিসিস যদি করে তখন। এবং তারা এক্সপেক্ট করে না ওই মাস্টার্সের থিসিস থেকে কেউ একজন পেপার লিখে ফেলবে। যদি লিখে ইটস এ গুড পয়েন্ট, যদি না লিখে ডাজন্ট ম্যাটার। এটার সাথে আহ, ওর থিসিসের কোনো ইম্প্যাক্ট পড়ে না আর কি। তো এখন যদি আপনি ভাবেন যে আমি 10টা পেপার শো করবো, এটা কিন্তু আপনাকে মানে প্রফেসরের উপর ডিপেন্ড করে, নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। তো সেটা সেটা আপনাকে, যদি আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে চান বা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে চান, পিএইচডির ক্ষেত্রে অবশ্যই দুই একটা পেপার থাকা ভালো, ভালো ভালো কাজের আর কি। এখন সবগুলো পেপারে যদি আপনি থার্ড অথর ফোর্থ অথর হয়ে পাবলিশ করেন, ওইটা আসলে ভ্যালিউ হয় না। এক, এরপরে হচ্ছে আপনি আরেকটা কথা বললেন হচ্ছে লেন্থ, মানে সেকেন্ড প্যারাতে আপনি অ্যাকমপ্লিশমেন্ট আর কি কি দিতে পারেন। সেক্ষেত্রে আপনি যেমন আপনার দুইটা পেপার, যে আমি দুইটা পেপারে কো অথর বা ফার্স্ট অথর হয়েছি, এবং এরপরে ধরেন আপনি আহ, আপনার থিসিস রিলেটেড, মানে আপনার রিসার্চ ওয়ার্কে আপনি এই অ্যাওয়ার্ডটা, এই এই অ্যাওয়ার্ডটাতে আপনি ছিলেন, আপনার এই অ্যাওয়ার্ডটা আছে, বা মানে বাংলাদেশে একটা এনএসটি ফেলোশিপ আছে, তা আপনি সেটা মেনশন করতে পারেন যে আমি এই রিসার্চ এর জন্য আমি এই ফেলোশিপটা পাই। আমি আসলে জানি না আপনার কতগুলো অ্যাকমপ্লিশমেন্ট আছে, যত থাকে, তবে অনেক বেশি সেখানে মেনশন করা যাবে না, এটা ঠিক, কিন্তু মেজর একটাও না, দুই একটা আপনি মেনশন করতে পারেন। এখন আপনি যদি একটু শেয়ার করেন যে আপনার অ্যাকমপ্লিশমেন্ট বলতে আপনি কি বুঝাচ্ছেন, তাহলে আমার জন্য একটু সহজ হইতো। অ্যাকমপ্লিশমেন্ট তো বেশি নাই, মানে একদমই নাই বলা যায়। আর পেপারও নট পাবলিশ, তো আমি বহুত
প্যারাতে তো অবশ্যই আছি। বাট ওই ভাইয়া আমাকে যেটা বলছিল যে তুমি একটা পেপারই যেটা তোমার রেডি বা যেটা তুমি কাইন্ড অফ কাজ করতেছো ওটাতেই তুমি কি কি কাজ করছো কিভাবে করছো ওটা হাইলাইট করো, এটা বলছিল ইন ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, যেটা আপনিও বললেন। হ্যাঁ, হ্যাঁ, রাদার হ্যাঁ, দেন মানে আমি যেন অনেক বেশি কিছু একসাথে অনেকগুলা না বলে একটার উপর ফোকাস করে একটাতে আমি কিভাবে কাজ করছি ওটা যেন আমি মেনশন করি ইন আচ্ছা। মাই এসে, এক্ষেত্রে আমি এটা একটা কথা বলছিলেন বলি, উনি। ধরেন জি। ধরেন আপনার কাছে একটা না, আপনার কাছে 5টা পেপার আছে। আপনি 5টা পেপার ধরে ধরে তো মেনশন করবেন না, আপনি 5টা পেপারে হচ্ছে বলবেন যে আমি ফোর্সে আপনার রিসার্চ ওয়ার্ক হচ্ছে আপনি এইগুলা এগুলা করলেন। সেক্ষেত্রে যদি আপনি প্রফেশনাল, যদি বলি রিসার্চ ফেলো বা হচ্ছে যদি আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনি যখন এগুলো নিয়ে মেনশন করবেন, এগুলো মেনশন করে আপনি বলতে পারেন যে এই আপনি তখন যে আপনার অ্যাচিভমেন্ট আছে সেটা আপনি 3 নাম্বার প্যারায়ও লিখতে পারেন যে আমি এই এই যে কাজগুলো করি সেখান থেকে আমার 5টা পেপার আমি কো অথর ছিলাম, বা একটা পেপারে আমি ফার্স্ট অথর ছিলাম, এবং বাকি 4টাতে আমি কো অথর হিসেবে থাকি। এইটা জাস্ট এক লাইনে আপনি আপনার অ্যাচিভমেন্টটা, একটা ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট আপনি এক লাইনে বলতে পারবেন। আর হচ্ছে যদি কোনো অ্যাওয়ার্ড থাকে সেটা আপনি বলবেন যে আমি আমি আই ওয়াজ অ্যাওয়ার্ডেড দিস দিস দিস, বলতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এবং আর হচ্ছে আপনি বললেন হচ্ছে পিআই মানে প্রফেসরের যে সেকশনটা সেটা ছোট হয়ে যাবে কিনা। এখন সেক্ষেত্রে আমি করতাম কি, আমি হচ্ছে মানে পিআই এর কথা যখন বলতাম তখন অবশ্যই আমি কেন সাসকাচুয়ান ইউনিভার্সিটি চুজ করি সেটা আমি বলি 2 লাইনে, যে এটা হচ্ছে কানাডার ওয়ান অফ দ্য টপ মোস্ট ইউনিভার্সিটি, 15টার মধ্যে একটা, প্রথম 15টা ইউনিভার্সিটির মধ্যে একটা, এবং এখানে এই এই কাজগুলো হয় বা আমার এই ডিপার্টমেন্টের এই কাজগুলো হয়, সেটা ওয়ার্ল্ড ক্লাস রিসার্চের মধ্যে পড়তেছে। এবং এছাড়া হচ্ছে আমি স্পেসিফিক চলে যাই আমার পিআই এর কাছে, কেন পিআই এর সাথে আমার সব এগ্রিমেন্ট ডান, আমি আমার পিআই কে হাইলাইট করলাম, কিভাবে করলাম যে আমি আমার ওনার এই ওনার রিসার্চ ফোকাসটা কি। যেমন বললাম ইনফ্লামেটরি লাং ডিজিজ নিয়ে কাজ করেন, এবং সেখানে উনি এই এই টেকনিকগুলো ইউজ করেন, সেগুলো 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 নিয়ে আপনি কথা বলতে পারেন। এবং আপনি চাইলে ওনার 2-একটা পেপার সম্পর্কে বলতে পারেন যে ওনার এই পেপারগুলো পড়ি, এই পেপারগুলো পড়ে আমার ভালো লাগে। তো তাহলে কিন্তু আপনার একটা প্যারাতে এনাফ ইনফরমেশন হয়ে যায়। মানে আপনি বলতে পারেন যে জি ওনার আপু, বুঝতে প্রিভিয়াস। পারছি। হ্যাঁ। হুম হুম। এবং লাস্টের যে টাচ আপটা জাস্ট টাচ আপ, এখানে জাস্ট এন্ডিং, এখানে আপনার খুব বেশি কিছু বলতে হবে না, আপনার বেসিক্যালি লিখতে হবে 1, 2 এবং 3। মানে আপনার আপনার সম্পর্কে আপনাকে শোকেস করতে হবে। পিআই পরে, হুম হুম। পিআই হচ্ছে লাইক থার্ড লেটারের থার্ড নাম্বারে হচ্ছে পিআই, অ্যান্ড দেন বাকিগুলো, যদি আপনার আর মানে কোনো ইয়ে না বুঝতে পারছি। থাকে আর কি। থ্যাংক ইউ আশা সো করি মাচ আপু। ক্লিয়ার আরো হয়েছে। কিছু কোয়েশ্চেন্স আই থিঙ্ক আছে, আর একজন হ্যান্ড রেইজও করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, ওকে। আচ্ছা, নো ওয়ারিস। আমাদের একজন হ্যান্ড রাইজ করেছেন, ওনার কাছে আমরা যাব। তবে এর আগে একজন আমাদের টেক্সট বক্সে কিছু টেক্সট করেছেন, যেমন একাডেমিক আর ক্যারিয়ার গ্যাপ কিভাবে এন্ড কোথায় মেনশন করতে পারি, এবং হচ্ছে অলসো দ্যাট সামটাইমস উই টেক আ distraction turn in our field of interest. Obviously, both somehow can be linked, but we will face lack of experience in the new field. How to present that positively in the SOP and how to fill that experience gap. ওকে। তো এখানে প্রথম যেটা হচ্ছে কেরিয়ার গ্যাপ, আমার একটা কেরিয়ার গ্যাপ ছিল। যেমন কোভিডের সময় আমি অনেক দিন কোথাও ইনভলভ ছিলাম না। তো সেই সময় ওই যে বললাম যে আমার কিছু কনফারেন্স পেপার ছিল, সেটা নিয়ে আমি মানে আপনাকে আপনাকে কেরিয়ার গ্যাপটাকে মানে নেগেটিভলি ফোকাস না করে আপনি বলতে পারেন যে এই কেরিয়ার গ্যাপে হচ্ছে বা হচ্ছে, আচ্ছা আমি যেটা শেষ করি, ওই কেরিয়ার গ্যাপটাতে হচ্ছে আপনি বলতে পারেন যে আমি যদি আমার কেরিয়ার গ্যাপটা ছিল কিন্তু আমি সেখানে তখন এই এই কাজগুলো করি। মানে আপনার যদি কোনো কাজ থাকে, আর যদি না থাকে কেরিয়ার গ্যাপ নিয়ে কোনো কিছু বলার দরকার নেই, আনলেস কেউ আপনাকে জিজ্ঞেস করে যে কেরিয়ার গ্যাপটা কেন ছিল। আর হচ্ছে যদি আপনি কেরিয়ার যে গ্যাপটা ছিল সেখানে যদি আপনি কোনো ফ্রুটফুল কাজ করেন সেটা বলতে পারেন, যদি না থাকে
জাস্ট কারণ আপনাকে তো আপনি সাল মেনশন করে করে তো আর এসওপি লিখবেন না, আপনি তো জাস্ট একটা স্টোরি বলবেন। এরপরে যদি কারো কিছু জানার থাকে তারা আপনাকে জিজ্ঞেস করলে তখন আপনি এক্সপ্লেন করবেন, এসওপিতে এসব এক্সপ্লেন করতে হবে না। আই মিন না করলেও চলে আর কি। কারণ আমি আমার কেরিয়ার গ্যাপটা নিয়ে ভয় বলি নাই, কিন্তু যখন আমাকে স্পেসিফিক, আই থিঙ্ক আমি এখানে আসার পরে আমাকে আমি দু একটা স্কলারশিপে অ্যাপ্লাই করি। তো তখন ওখানে কেরিয়ার গ্যাপের একটা অপশন ছিল, তো আমি বললাম যে কেরিয়ার গ্যাপটা এই কারণে কোভিডের জন্য ছিল, এবং তখন আমি হচ্ছে ওই আমার কনফারেন্স পেপারগুলোতে কাজ করি। তো এইভাবে মেনশন করতে পারেন। আর কনফারেন্স পেপারে আমি যে কেরিয়ার গ্যাপে কাজ করছি ডাজন্ট মিন কিন্তু ওই সময় আমার পাবলিকেশনগুলো হয় আর কি। এটা একটা গুড পয়েন্ট। আর যদি নাও হয় জাস্ট মেনশন করবেন যে কেরিয়ার গ্যাপটা ছিল এখান থেকে, এবং এই সময়ে আমি পরবর্তীতে আমার প্রিভিয়াস ফিল্ডটাতে আমি মোটিভেটেড ছিলাম না, তাই আমি আমার নতুন ফিল্ডটাতে আমি সুইচ করি। এবং আপনি যেহেতু সুইচ করলেন নতুন নতুন ফিল্ডে, তো আপনি হয়তোবা খুব বেশি এক্সপিরিয়েন্স গেদার করতে পারেন না, এটা তো সমস্যা নাই, কিন্তু আপনি সেখান থেকে যে নতুন ফিল্ড তাকে অ্যালাইন করে আপনাকে পরবর্তীতে হচ্ছে আপনার যে ইউনিভার্সিটিতে লিখবেন সেটা হচ্ছে আপনার আহ, নতুন ফিল্ডের সাথে যায়, এবং সেখানে যে টেকনিকগুলো অ্যাটলিস্ট কিছু টেকনিক তো আপনি জানবেন, বা আমি এগুলো এগুলো জানি, বা এগুলো এগুলো সম্পর্কে আমার আইডিয়া হয়, আমি এগুলো ফার্দার জানতে চাই। এভাবে আপনি জাস্ট আপনার মোটিভেশনটা কতটুকু সেটা ইম্পর্ট্যান্ট। মানে আপনার কোনো কিছু নেই সেটাকে আপনি হাইলাইট করবেন না, আপনার যে জিনিসগুলো আছে সেগুলোকে আপনি ফোকাস করবেন এবং প্রেজেন্ট করবেন ভালোভাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন, আর না পারলে আপনি আবার জিজ্ঞেস করতে পারেন কোনো কনফিউশন থাকলে। ওকে। এবার আমাদের দুইটা হ্যান্ড রাইজ আছে, আমি প্রথমে হালিমা আক্তারের কাছে যাব। মিস হালিমা আক্তার, প্লিজ আনমিউট ইউরসেলফ এন্ড আস্ক ইউর কোশ্চেন। মৌসুমী আপু, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো একটা সেশন ছিল। মানে আমি থ্যাংক ইউ। স্পেসিফিক কিছু আইডিয়া পেয়েছি। তো আপু, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো রিসার্চ ওয়ার্ক মেনশন করছি, তো এর পাশাপাশি যে আমাদের ওই এক্সট্রা কারিকুলাম বা এক্সপিরিয়েন্স, সেখানে হুম যেমন হুম আমি যদি বলি আমার কিছু প্রজেক্ট ওয়ার্ক আছে যেখানে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা ইনুমিরেটর হিসেবে কাজ করেছি ফিল্ডে, বা আমার মানে দেশের বাইরে যাওয়া হয়েছে দুই তিনটা, মানে হুম হুম ক্যাম্পিং, রিসার্চ ক্যাম্পিং। তো হুম হুম। এইগুলাকে আমি কিভাবে হাইলাইট করতে পারি এই ছবিতে? হ্যাঁ, এগুলো তো ভালো। আপনি আপনি হাইলাইট করতে বলতে এগুলো সবই তো হাইলাইটেড, জাস্ট আপনি জিনিসটাকে অনেক বেশি এক্সাজারেট না করে দুই একটা লাইনে বলবেন যে অ্যাপার্ট ফ্রম মাই স্টাডি আই, এটা তো আপনার ভলান্টিয়ারিং ওয়ার্ক তাই না? যেটা ক্যাম্পেইন বললেন, দেশের বাইরে গেলেন। তো আপনি এটাকে আরো ভালো, খুব ভালোভাবে আসলে হাইলাইট করতে পারবেন যে আপনার ওই যে প্রফেশনাল বা এরিয়া অফ এক্সপার্টাইজ, বা এখন এই যে এখানে একটা কনফিউশন হয়তো বা সবার হতে পারে যে এরিয়া অফ এক্সপার্টাইজটা আসলে আমি কেন 4 নম্বরে বললাম, আহ, না 3 নম্বর পয়েন্টে বললাম। এখন এই এরিয়া অফ এক্সপার্টাইজটা ডিপেন্ডিং অন আপনার এসওপিটা কিভাবে অ্যালাইন করছেন, কিভাবে ফরম্যাট করছেন, তার উপরে ডিপেন্ড করে আপনি এরিয়া অফ এক্সপার্টাইজটা বিভিন্ন আহ, মানে একেবারে চাইলে সবকিছু বলে যে আমার রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল, এইগুলো এগুলো কাজ করি, প্রফেশনাল এক্সপিরিয়েন্স ছিল, যদি আমি হালিমার কথা বলি, উনি বাইরে ক্যাম্পেইন করতে যান, বা হচ্ছে আপনার এই ভলান্টিয়ারিং ওয়ার্কগুলো ছিল, সেগুলো আপনি বলে তারপরে বলতে পারেন সবগুলো থেকে আমি এইগুলো এগুলো শিখি, এই টেকনিকগুলো শিখি। এখন আপনার যেটা ভলান্টিয়ারিং ওয়ার্ক সেটা হচ্ছে আপনি এরিয়া অফ এক্সপার্টাইজের আগেও বলতে পারেন, যদি আপনি কিছু শিখে থাকেন টেকনিক যেগুলো আপনাকে ফার্দার কাজে দিবে, সেগুলো আপনি চাইলে প্রফেশনাল এক্সপিরিয়েন্সের পরেই আপনার কাজগুলো মেনশন করতে পারেন। আর তাছাড়া আরেকটা যেটা বললাম যে আম, ধরেন আপনি বললেন যে অ্যাপার্ট ফ্রম মাই রিসার্চ ওয়ার্ক অ্যান্ড প্রফেশনাল এক্সপিরিয়েন্স অর কেরিয়ার, আই ওয়ার্ক অন দিস এভাবে বলতে পারেন, বা আই ওয়েন ফর এ ক্যাম্পেইন ইন দিস কান্ট্রি অ্যান্ড ফ্রম দ্যাট ক্যাম্পেইন আই হ্যাভ লার্ন অ্যাবাউট দিস টেকনিক। এভাবে আপনি আপনাকে প্রেজেন্ট করতে পারেন। এই তো। হ্যাঁ, বুঝতে পেরেছি আপু। আপু, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি হুম হুম বলছিলেন আমাদের পেপার হচ্ছে যে, আমার রিসেন্টলি আর কি ব্যাচেলর শেষ হয়েছে, বাট আমার আর কি দুইটা কাজ
যেটা আমার ব্যাচেলর প্রজেক্টে ফাইনাল ইয়ার একটা ছিল, আর একটা আর কি হুম ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টির সাথে করা। তো দুইটা কাজ হুম আমার ড্রাফট রেডি, বাট আমি পাবলিকেশনে এখনো দিতে পারিনি। তো এইটা কি হুম আমি তাদেরকে ড্রাফট হিসেবে দেখাতে পারবো কিনা? হ্যাঁ, আচ্ছা। আপনি আপনার তো দুটো পেপার, আপনি সেটা যখন সিভিতে অ্যাড করবেন সেটা জাস্ট বলবেন যে টাইটেলটা একটা আছে এবং অথর লিস্ট, এই দুটো জিনিস আপনি দিবেন। এবং দিয়ে আপনার সিভিতে লিখবেন যে লাইক সাবমিশন ইন প্রোগ্রেস অথবা ড্রাফটেড, এরকম কিছু একটা আপনি মেনশন করবেন। আপনার তো সেখানে সাবমিটেড না, সেটা হচ্ছে সাবমিশন ইন প্রোগ্রেস দিবেন। এবং পাশাপাশি হচ্ছে আপনি আপনার যখন আপনি ওই যে রিসার্চ ওয়ার্কের কথা বলবেন, আমি জানি না সেটা আপনার রিসার্চের, হ্যাঁ, যেহেতু আন্ডার গ্রেডের প্রজেক্ট বলছেন সেটা রিসার্চ ওয়ার্কের মধ্যেই বলবেন যে এছাড়া আমি, বা যেহেতু আপনার একটা আন্ডারগ্রেডের প্রজেক্ট আছে সেটা আপনি কাজ করেছেন, আপনি যে আন্ডারগ্রেডের স্টাডির কথাগুলো বললেন, এরপরে আপনি বলতে পারেন যে আমি এই প্রজেক্ট নিয়ে কাজ করি, সেখান থেকে আমার পরবর্তীতে আমি মাস্টার্স করি এবং মাস্টার্সের পরে রিসার্চে আসি, এভাবেও বলতে পারেন, মানে লিঙ্ক করবেন আর কি। এবং সেখানে হচ্ছে আপনারা যে জিনিসটা আপনার ডিটেলসে কোনো কিছু বলতে হবে না, যদি অ্যাডমিশন কমিটি বলেন বা পিআই বলেন, তারা যদি জানতে চান তারাই আপনাকে কোশ্চেন করবে যে তোমার মানে তারা তো তুমি করেই বলবে, মানে আপনারা কিভাবে কি কাজ করেছেন বা কি আসয় বিষয়, এগুলো তারাই জিজ্ঞেস করবেন। তো আর হচ্ছে আপনার কি একটা আন্ডার গ্রেডে এবং একটা মাস্টার্সে সেভাবে বললেন? না আপু, আমার হচ্ছে 4টা ইন্টারন্যাশনাল কনফারেন্সে আছে, আর দুইটা গুড। হচ্ছে যেটা আমি কাজ সাবমিট করবো ভেবেছি, বাট এখনো করা হয়নি। তো হুম, সাবমিট করবো। তাহলে আপনি বলবেন যে আমার আই হ্যাভ লাইক টু পেপার্স, আপনি কি সেখানে ফার্স্ট অথর বা কো অথর, আপনি বলবেন যে আই কো অথর্ড অথবা ফার্স্ট অথর টু পেপার্স দ্যাট আর অ্যান্ড দেয়ার সাবমিশন ইন প্রোগ্রেস, এবং বা আমরা তার উপরে কাজ করছি, এবং পাশাপাশি হচ্ছে আপনার 4টা কনফারেন্স পেপার আছে, এইগুলো বলবেন। এটাই আপনার অ্যাচিভমেন্ট, আপনি এটা অ্যাচিভমেন্টও লিখতে পারবেন। এটা আপনি চাইলে, মানে আপনি কিভাবে প্রেজেন্ট করতে চান আর কি, আপনি চাইলে আন্ডারগ্রেডের ওখানেও আন্ডারগ্রেড স্টাডির কথা বলে সেখানেও লিখতে পারেন, কিংবা হচ্ছে আপনি আপনার পুরো প্যারাটা শেষ করে এবং লাস্টে লিখতে পারেন যে এখানে আমি টু দুটাই কি আন্ডারগ্রেড থেকে আসছে? কি আপু? আচ্ছা, তো আপনার দুইটা যদি আন্ডারগ্রেড থেকে আসে তাহলে আসলে আপনার আমার মনে হয় আপনি ওইটা আন্ডারগ্রেডের পরেই লিখতে পারেন যে আমি আন্ডারগ্রেডের এই যে প্রজেক্ট ছিল, আমি এই প্রজেক্টে দুইটা কাজ করি, এই দুইটা পেপার আমার সাবমিশন ইন প্রোগ্রেস, এবং সেখানে আপনি কি অথর হিসেবে আছেন সেটা মেনশন করতে পারেন। এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স পেপার যেগুলো বললেন সেগুলো যদি আন্ডারগ্রেডে না হয় তাহলে আপনি রিসার্চ ওয়ার্কের শেষে এই লাইনটা লিখতে পারেন অ্যাচিভমেন্টে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ওকে, নরিস। এরপর আমাদের আরেকজন হাত তুলেছেন, হ্যান্ড রাইজ করেছেন, এমডি সাইফুল ইসলাম। প্লিজ আনমিউট ইউরসেলফ এন্ড আস্ক ইউর কোয়েশ্চেন। আপু, আমার প্রশ্নটা ছিল এটা হচ্ছে হুম আমার হুম হচ্ছে আন্ডার গ্রাজুয়েটে হচ্ছে টার্ম পেপার ছিল। এখন ওকে। আমি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাই সেই হুম হুম প্রোগ্রামটা হচ্ছে সাস্টেইনেবল এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। এখন হুম হুম আমার টার্ম পেপার যেটা সেটা ওটার সাথে অনেকটা অ্যালাইন করে, কিন্তু আমার হুম হুম। আরেকটা পেপার আছে, সেই পেপারটা হচ্ছে এই দুইটার সাথে অতটা অ্যালাইন করে না। সেক্ষেত্রে আমি মানে এটাকে কিভাবে এসওপিতে আমি অ্যাড করতে পারি? আহ প্রথম কথা হচ্ছে টার্ম পেপার মানে কি? ভাই আমি পাবলিক থেকে পড়ে আসছি, আমি আসলে জানি না। আপু, এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট থিসিস আর কি। থিসিসটা, হ্যাঁ। আচ্ছা, আম, এখন একটা অ্যালাইন করে বললেন আর বাকি দুইটা করে না? হ্যাঁ, অ্যালাইন করে হচ্ছে আমার যে আন্ডার গ্রাজুয়েট থিসিসটা আছে সেটা হুম হুম অ্যালাইন করে প্রোগ্রামের টাইটেলের সাথে, কিন্তু হুম হুম আমার যে আরেকটা পাবলিশড পেপার আছে ওটা হুম হুম। মানে পুরোটা অ্যালাইন করে না, ওটা সার্ভে বেসড কাজ, মানে কিছু অ্যালাইন করে আর কি। কিন্তু আমার যে ফিল্ড অফ স্টাডি সেটার সাথে অ্যালাইন মানে ঠিক আছে, কিন্তু আমি যেটাতে স্টাডি করতে যাই বাইরে সেটার সাথে আমার এটা পুরোটা মিলে না। তাহলে সেক্ষেত্রে আপনার যেটা অ্যালাইন করে, মানে আপনার আন্ডারগ্রেডের যে থিসিসটা, সেটা আপনি বলবেন যে আমি পরবর্তীতে এইগুলা নিয়ে কাজ করি, এবং এটা আপনার সাথে ফিট করে, আপনি আপনার ওই এবং যেটা আপনার সার্ভেটা আপনি মেনশন করতেও পারেন যে আমার এছাড়াও অ্যাপার্ট ফ্রম দিস আই হ্যাভ দিস ওয়ান,
আর যদি নাও মেনশন করেন, মেনশন করা ভালো, এবং আপনি যে সিভিতে তো অবশ্যই রাখবেন। তো ওইটা খুব একটা সমস্যা হবে না। মানে আপনার কি একটা পেপার যেটা অফ ট্র্যাক হয়ে গেছে, নাকি দুইটা পেপার? একটা। এটা সমস্যা নাই, ওটা সার্ভে আপনি করতেই পারেন এগুলা। আপনি যত কাজ দেখাবেন তত ভালো, কিন্তু ওই যে ওভার শেয়ারিং করবেন না আর কি, যে আমি অনেক কিছু করে ফেলছি এরকম না। কিন্তু আপনার যেহেতু একটা আছে, আপনি কি এখন মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন? জি, আমি মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করব। আর হচ্ছে আমার যে আন্ডার গ্রাজুয়েট থিসিস ছিল, ওইটা হুম হচ্ছে হুম। আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে পোস্টার প্রেজেন্টেশন দিয়েছিলাম। হ্যাঁ, সেটা আপনি মেনশন করবেন যে আপনার, এখন আপনি যে বলছেন টার্ম পেপার, সেটা তো আপনি কোথাও পাবলিশ করেননি, তাই না? না, আমি ওটা পাবলিশ করি নাই। হ্যাঁ, তার মানে হচ্ছে মানে ওভাবে হাইলাইট করা তো না, জিনিসটা হচ্ছে আপনি আন্ডারগ্রেডে এই কাজ করেছেন এবং এই কাজ থেকে আপনার আন্ডারগ্রেড প্রজেক্টটা আপনার এটা ছিল, এবং পরবর্তীতে সেটা আপনি একটা কনফারেন্স পেপারে বা কনফারেন্সে আপনার ওই পেপার হিসেবে যায়, বা কনফারেন্সে আপনি পাবলিশ করেন, বা এটাকে পাবলিশড নাকি পোস্টার প্রেজেন্টেশন ছিল? না, এটা পাবলিশ না, এটা পোস্টার প্রেজেন্টেশন ছিল। হ্যাঁ, তাহলে বলবেন যে I attended with this one, and I presented my work in that conference, আপনি সেভাবে বলতে পারেন। এবং যেটা বললেন যে সার্ভে, সেটা আপনি যদি অফ ট্র্যাক হয় তাহলে জাস্ট একটা অ্যাচিভমেন্টে বলতে পারেন যে এছাড়া আমার আম, এই পেপারটা আছে। ওইটা ওরা হাইলাইট, মানে ওইটা ওরাও চিন্তা করবে না, এত আপনারা এত হাইলাইট করতে হবে না আর কি। যদি আপনার আন্ডারগ্রেডের সাথেই যায় তাহলে সেটাই করবেন, সেটাকে এম্পাসাইজ করবেন। ওকে। ওকে, আর একটা প্রশ্ন হচ্ছে আপু, আমি হুম সুইডেনের কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের জন্য হুম ওদের হুম একটা পোর্টাল আছে, ওখানে হুম হুম। গেলাম। তো ওখানে দেখলাম যে ওরা অ্যাট এ টাইম 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যাচ্ছে। আচ্ছা। আহ, আর ওদের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে মানে একটা অ্যাপ্লিকেশন ফি দিয়ে 4টাতে করতে পারছি। তো এখন হুম মেন হুম সমস্যা হচ্ছে আমি 4টা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হয়ে যাচ্ছে, সিমিলার প্রোগ্রাম বাট একটু একটু ডিফারেন্ট আর কি। বাট মোটিভেশন হুম হুম। লেটার আমাকে একটাই লিখতে হবে। তো সেক্ষেত্রে আমি মোটিভেশন লেটারটা কিভাবে লিখতে পারি? মানে যে কোনো একটাকে টার্গেট করে না 4টাকে মার্চ করে? চারটাকে মার্চ করে লিখাই ভালো। মানে একটাকে টার্গেট করে হলে তো সেখানে চান্সেসটা কমে যায়। সেক্ষেত্রে আপনি চারটা, জাস্ট একটা জেনারেল একটা মোটিভেশন লেটার লিখতে পারেন সেক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ আপু। ওকে। আচ্ছা, আমাদের আরেকটা হ্যান্ড রাইজ আছে, আহসান চৌধুরী, প্লিজ। জি 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 হ্যালো আদব। হ্যালো আপু, শোনা যাচ্ছে? জি জি, শোনা আছে, বলুন। জি আপু, আমার আহ, আমার একটা থিসিস পেপার আছে যেটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করতেছি আর কি আপনার। এখন আমার ওকে। থিসিস পেপার যেটা আছে ওইটা আছে আপনার ম্যাটেরিয়ালস নিয়ে, সিভিলের আর কি। এরপরে হুম হুম একটা জার্নাল পেপারে কাজ করতেছি, ওইটা হচ্ছে আপনার একটা এনভায়রনমেন্ট নিয়ে। আবার হুম হুম আরেকটা আপনার জার্নাল পেপারে কাজ করতেছি, ওইটা হচ্ছে আপনার জিনিসটা কি বলবো, ফ্লাড নিয়ে আর কি, ফ্লাড ফোরকাস্টিং এরকম নিয়ে। আর হুম হুম একটা আপনার কনফারেন্স আছে, ওইটা যে ফ্লাড ফোরকাস্টিং নিয়ে আর কি স্পেসিফিক ভাবে। আর এটা আর হুম যেটা হুম। ফ্লাড ফোরকাস্টিং একটা 3 নম্বরে বলছে, ওইটা আর কি আপনার এটা এই যে বল রিভিউ পেপার আপনার। এখন আমি যেহেতু তিনটা সরি, টপিকে, 3 নাম্বারটা কি? সরি, আমি মিস তিন করছি নম্বরটা তিন হচ্ছে রিভিউ নাম্বারটা কি? পেপার। রিভিউ পেপার আচ্ছা, এটা। কিসের উপরে? আবার এটা হচ্ছে ফ্লাডের উপরে আপনার, আচ্ছা সিলেটের ফ্লাডের, সরি বাংলাদেশের ফ্লাডের উপরে আপনার। আচ্ছা। আপনি আচ্ছা, কোন এখন ইউনিভার্সিটি থেকে? আমি ইঞ্জিনিয়ারিং কলেজ। আচ্ছা আচ্ছা। হুম আচ্ছা, এখন আমি যেহেতু তিনটা ডাইভার্স টপিকে চলে গেছি, এখন যখন হুম চুজ হুম করবো তখন তো আবার একটা, যে কোনো একটা অপশন আমার যেতে হবে। এখন যেহেতু আবার আমার ইচ্ছা আছে আপনার এনভায়রনমেন্টের দিকেই যাওয়া আপনার। এখন হুম যেহেতু আমি এনভায়রনমেন্টের, ঠিক আছে এনভায়রনমেন্টের দিকে আমি চুজ করলাম, পরে বাকি দুইটা তো হুম আবার হুম। ডাইরেক্ট আসতেছে না, বা ঠিক মতো এখন অ্যালাইন করতেছে না। ফ্ল্যাট ফ্ল্যাটটা কি এনভায়রনমেন্টের সাথে যায় না? ফ্ল্যাটটা তো এনভায়রনমেন্টে যায়। না, ফ্ল্যাট এনভায়রনমেন্টের সাথে যায় ঠিক আছে, তবে আপনার এখানের মধ্যে আমাদের পার্ট পার্ট করা যায় আর কি, আপনি বুঝছেন সিভিলের মধ্যে সেক্টর হুম ওয়াইজ আলাদা আলাদা করা যায়। এই জন্য আগে যদি হুম চায় হুম স্যাররা দেখতো, কারণ ডিফারেন্ট প্রফেসর আছে তারা যারা ফ্লাডের এগুলো নিয়ে কাজ করে, কিছু আছে এনভায়রনমেন্ট হ্যাঁ। ডাইরেক্ট নিয়ে কাজ কাজ করে, এই জন্য আর কি বলা আর কি আপনার। আচ্ছা, এখানে ব্যাপারটা হয়েছে কি, আপনি এখন আমার একটা কোশ্চেন হচ্ছে, আপনি কি প্রফেসরকে অ্যাপ্রোচ করতে চান, নাকি আপনি সেন্ট্রালি অ্যাপ্লিকেশন করতে চান? প্রফেসরটাই বেটার আই গেস। ওকে।
আপনি যখন প্রফেসরকে অ্যাপ্লিকেশন করবেন, আপনি তো প্রফেসরের প্রোফাইলটা দেখবেন, তাই না? জি 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 ওই জি প্রফেসর কি কি নিয়ে কাজ করেন বা কি কি আসে বিষয়। এখন আপনার যদি মনে হয় প্রফেসর ম্যাটেরিয়াল নিয়ে কাজ করেন, আপনি আপনার জি ম্যাটেরিয়াল কাজে যে কাজটা আছে সেটাকে আপনি অ্যাপ্রোচ করবেন, আপনি সেটাকে হাইলাইট করবেন। এবং পাশাপাশি যদি জানতে চাই যে হ্যাঁ এগুলো এগুলো ছিল, এবং এখান থেকে আপনি যে এই যে যেটা বললেন যে ফ্লাড নিয়ে কাজ করেন জি জি করলেন কিংবা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করলেন, তখন তো আপনার কিছু টেকনিক জানা হয়েছে। তো ওই জি জি ওইটা আপনি কোন সেক্টরে কাজ করছেন সেটা মানে মেটার করে না। আপনি ওই সেক্টর থেকে যে এই টেকনিকগুলো নিয়ে কাজ করে আসছেন, সেগুলো আপনি আপনার ম্যাটেরিয়ালে কাজে লাগাতে পারবেন কিনা, ওই ম্যাটেরিয়ালের সাথে আপনার এলাইন হয় কিনা সেটা ইম্পর্টেন্ট। এখন ধরেন আরেকজন প্রফেসর, উনি ম্যাটেরিয়াল জানেন না, উনি এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনাবিলিটি যেটা, জি সেটাতে হচ্ছে ওনার ওনার ফোকাস হচ্ছে সেখানে। তখন আপনি আপনার এই যে এনভায়রনমেন্ট এবং কি বলে ফ্লাড, এগুলো নিয়ে বলবেন, এবং আপনার রিভিউ পেপারটা আছে ফ্লাডের উপরে, সেগুলো আছে, সেগুলো আপনি মেনশন করবেন। এবং সেক্ষেত্রে হচ্ছে আপনি বলবেন যে এছাড়াও আমার ম্যাটেরিয়ালের একটা কাজ ছিল, সেখানে আমার এই টেকনিকগুলো ছিল। এবং মোটামুটি মানে আপনাদের সেক্টরগুলোতে হচ্ছে কি, সবগুলো সাবজেক্ট যদিও আলাদা বলে, কিন্তু আপনারা কিন্তু সিভিলেও দেখা যায় ম্যাটেরিয়াল নিয়ে পড়তেছেন, এবং দেখা যাচ্ছে যারা আইপি নিয়ে পড়তেছে তারাও আবার আপনার কিছু জি জিনিস জি পড়তেছে, জি সোশিওলজি ইন্টারেস্টিং। বলেন বা কিছু, হ্যাঁ। তো আপনাদের ইন্টারডিসিপ্লিনারি, তো আপনি চাইলে আচ্ছা ওভাবে ফোকাস করে লিখতে পারবেন আর কি। আচ্ছা, তাইলে আপু যখন আমি এনভায়রনমেন্ট কোন টিচারকে আমি প্রফেসরকে জিজ্ঞেস করলাম, যখন উনি বললেন তোমার থিসিস কি ছিল, থিসিসকে আমি হুম। বললাম ম্যাটেরিয়ালস, তখন এটা কন্ট্রাডিক্টরি কি আসবে? বললো তুমি থিসিস যেহেতু করছো ম্যাটেরিয়ালস নিয়ে, তাহলে তুমি এখন এনভায়রনমেন্টে কেন আসতে চাচ্ছ? এনভায়রনমেন্ট কেন, তোমার না, আপনার তো মোটিভেশন ঠিক মতো নাই মেবি। বিদেশি প্রফেসররা কখনো আপনাকে ছোট করবে না বা কখনো আপনাকে প্রশ্নবিদ্ধ করবে না, হয়তোবা তারা যে জিনিসটা করেন তারা জানতে চান যে জি আপনার জানতে আপনার চাওয়াটাই বলছি আমি কি। হ্যাঁ, আপনার মোটিভেশনটা কি ছিল। তো সেক্ষেত্রে কন্ট্রাডিক্টরি হওয়ার কিছু নয়, আপনি বলবেন যে ম্যাটেরিয়ালটা আমার মানে আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে যাচ্ছে না, আমি সেটাতে আসলে আমার কাছে যখন আমি এনভায়রনমেন্ট নিয়ে পড়াশোনা করি বা এনভায়রনমেন্ট নিয়ে কাজ শুরু করি, আপনার কি সেগুলোতে রিসার্চ ওয়ার্ক ছিল এনভায়রনমেন্টে, যে ফ্লাড বর্তমানে রিলেটেড একটা যেগুলো করতেছি বললেন? আর কি আপনার না হ্যাঁ। যেটা আপনার মেটেরিয়াল যেটা ছিল আপু, ওইটার মধ্যে আমাদের ফার্স্ট একটা কার্বন যাতে এমিশন করা যায়, এটাকে আপনার আচ্ছা। এনভায়রনমেন্টের দিকে এনে একটু মেবি হ্যাঁ, লাগানো যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আপনার তো কার্বন এমিশন তো এখন কানাডার কথা বলে, জি জি কানাডাতে তো কার্বন এমিশন নিয়ে অনেক কিছু হচ্ছে, এটা তো আপনার জি এনভায়রনমেন্টের সাথেই যাচ্ছে, তো আপনি টেনশন নিচ্ছেন কেন? হয়তো ম্যাটেরিয়াল, কিন্তু এই যে আপনার যে ম্যাটেরিয়াল, সেখান থেকে যে আপনার আউটপুটটা ছিল আলটিমেটলি, মানে আপনার ফোকাসটা ছিল কার্বন এমিশন করা, তো আপনি জি সেটাকে এনভায়রনমেন্টের সাথে লিঙ্ক করে নিয়ে নেবেন, শেষ, আপনার ওইটা আর ওই খুব বেশি পেপারটা, সমস্যার কথা না। আর ওই থিসিস পেপারটা আপু এখনো পর্যন্ত কোন কোন জায়গায় সাবমিটের প্ল্যান করতেছি না। যদি এটা জাস্ট থিসিস আঁকা যদি আমি দেখাই যে আমি এটা থিসিস কাজ করছি এরকম, বা সাবমিটে আমি যাই নাই, পাবলিশ করি নাই, এটা কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট বা কিছু হবে না? এটা পাবলিশ করলে বেটার, করাটাই বেটার। আপনার যদি পাবলিশ করার সুযোগ থাকে, তাহলে আমি বলবো পাবলিশ করাটাই বেটার। আর যদি আপনার পাবলিশ করাটা একটু টাফ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি জাস্ট মেনশন করবেন যে আপনার থিসিসটা ছিল ম্যাটেরিয়ালের উপরে, তাই না? জি সরি, ম্যাটেরিয়ালসের আমি উপরে জি জি হ্যাঁ, ম্যাটেরিয়ালসের উপরেই। হ্যাঁ, যদি সেটা আপনি কোনো এনভায়রনমেন্টাল প্রফেসরের কাছে লিখেন, সেক্ষেত্রে আপনার ওইটাকে এত হাইলাইট করার দরকার নাই। আর যদি আপনার বুঝছি। যদি ম্যাটেরিয়াল রিলেটেড কাউকে লিখেন, তখন আপনি বলবেন যে আমি এই নিয়ে কাজ করে আসছি, এবং হচ্ছে আমার আপনি যদি পারেন যে পাবলিকেশনের দিকে যেতে, আপনি যাবেন। আর যদি পসিবল না হয়, তাহলে বলবেন যে আমার তাহলে এটাতে কি সিভিতে প্রিভিয়াস কি এক্সপিরিয়েন্স উল্লেখ ছিল। করে রাখবো নাকি আপু? হ্যাঁ, এটা এটা এই জন্যই বললাম আপনাকে, বা আপনি যখন একটা এসওপি লিখবেন, তখন আপনি স্পেসিফিক থাকবেন, আপনার প্রফেসরের ইন্টারেস্টের উপরে ডিপেন্ড করে আপনি বলবেন যে আমি আমার এই ফিল্ড পছন্দ বা ওই ফিল্ড পছন্দ, এই ফিল্ডে আমি কিভাবে অ্যালাইন করবো প্রফেসরের সাথে। আপনার তো তখন মানে আপনি তখন দুটা কাজ করতে পারেন, আপনি একটা ফোকাস করবেন, দুটো এসওপি বানাবেন। একটা এসওপিতে আপনি ফোকাস করবেন ম্যাটেরিয়ালকে, হুম, এবং এনভায়রনমেন্টকে আপনি সাইড প্রজেক্ট হিসেবে রাখবেন, এবং আরেকটাতে হচ্ছে আপনি এনভায়রনমেন্টকে ফোকাস করবেন, ম্যাটেরিয়ালকে সাইডে রাখবেন। তো আপনি চুজ করবেন কখন আপনি কোন এসওপিটা পাঠাচ্ছেন, এবং অবশ্যই ভালোভাবে মানে এসওপিটা চেক করে তারপরে পাঠাবেন আর কি, তখন যাতে এনভায়রনমেন্টের এসওপি ম্যাটেরিয়ালের কাছে চলে জি না জি যায়। বুঝছি। আচ্ছা একটা আপু কোশ্চেন ছিল, জি, যেহেতু জি। আপনি একটা কোন স্লাইডে এটা বলছিলেন যে আমাদের পিএইচডি তো আমরা করি এটা মূলত আমরা একাডেমিয়া লাইনে থাকার জন্যই। এখন আমার হুম। গ্রাজুয়েশন পরে আপনার যদি আমি মনে করেন কোনো ফার্মে না গিয়ে
কোনো স্কুল কলেজে পড়ে যদি আমি একাডেমি লাইন থেকে আসি, এখন এটাকে আমি কন্টিনিউ, আগে আমি যেহেতু স্কুল কলেজে ছিলাম আমি একাডেমি লাইন থেকে থাকার জন্য, এখন ওটাকে আমি পিএইচডি করে যাতে আমি প্রফেসর দিকে হতে পারি, এই জন্য আমি জিনিসটা কন্টিনিউ করতে চাচ্ছি। এরকম করে কি এসওপি তে কি উল্লেখ করা যাবে এই জিনিসটা, না এটা কি তারা নেগেটিভলি দেখতে পারে স্কুল কলেজে যেহেতু পড়াইছি, পড়ানোর এই জিনিসটাকে? না, এটা আসলে নেগেটিভলি দেখার কিছু নাই আসলে। ও মানে প্রফেসরদের কথা যদি বলি, আপনি কোথায় পড়াইছেন বা কি আসে বিষয় সেটা না, কিন্তু আপনার রিসার্চ স্কিল বলেন যে বা এক্সপিরিয়েন্স বলেন সেগুলো কতটুকু আছে। এখন আপনি স্কুল কলেজ বলেন বা যেখানেই বলেন, আপনি যদি সেখানে সিভিল প্র্যাকটিস করতে পারেন তাহলে সমস্যা না, আপনি যদি সেখানে এনভায়রনমেন্ট প্র্যাকটিস করতে পারেন সেটা সমস্যা না। কিন্তু যদি প্র্যাকটিস না করে জাস্ট বিকজ আপনি স্কুল কলেজে টিচিং এ ছিলেন তার জন্য আপনি পিএইচডি করতেছেন প্রফেসর হওয়ার জন্য, এটা একটু মানে অকওয়ার্ড হয়ে যায় আর কি। আর আরেকটা এখন ব্যাপার যেটা, সেটা হচ্ছে পিএইচডি করে আপনি শুধুমাত্র একাডেমিশিয়াতে যাবেন তাও না, আপনি আপনি জি চাইলে সেটা সেখান থেকে আপনি ইন্ডাস্ট্রিতে সুইচ করতে জি পারেন জি, বা নাম এই হচ্ছে যে মোটিভেশন অন্যান্য। আপনি বললেন না লাস্টে, যে বলছিলেন যে হ্যাঁ আমার তো হ্যাঁ হ্যাঁ, একাডেমিক মানে কেন এটা, করি আমরা, যেহেতু একাডেমিক থাকার জন্য করি, পেশিটা করি এই হ্যাঁ জন্য আর কি। আমি হ্যাঁ, বললাম যে না আমি এটা ফার্মের দিকে না গিয়ে, কোন ইন্ডাস্ট্রিয়াল দিকে না গিয়ে আমি একাডেমি থাকার হ্যাঁ ইচ্ছা আমার জন্য আমি করতেছি আর কি। হ্যাঁ, এটা এটা হচ্ছে আপনি যে কথাটা বললেন যে আমি আসলে একাডেমিয়াতে থাকতে চাই, জি সেটা সেজন্য আমি কোনো ফার্মে যাই নাই। এটা কিন্তু আপনি সেক্ষেত্রে আপনার সিভিল রিলেটেড হইতে হবে, সেটা একটা কথা। এবং এখন এই স্কুল টাইপের কলেজে তো আপু কথাগুলো, কোনো সিভিল রিলেটেড কিছু পাওয়া যায় না আপু। হ্যাঁ, তাহলে সেটা মেনশন করার দরকার নেই আসলে। আর যদি কোনো প্রফেসরের সাথে আপনার সৌভাগ্য হয় কথা বলার, সেক্ষেত্রে বা কমিটি কোনো অ্যাডমিশন কমিটির সাথে, তখন আপনি বলতে পারেন যে আমি, যদি বলে যে আপনি এখন কি করছেন, আপনি বলতে পারেন যে আমি এখন অমুক জায়গায় আছি, কিন্তু আমার মানে আমি পিএইচডি করতে চাই এই ব্যাপারে, আমি জানতে চাই আরো বেশি, এবং সেখান থেকে আমি আমার টিচিংটা কন্টিনিউ করতে চাই, এভাবে বলতে পারবেন। কিন্তু তাহলে যেহেতু তাহলে আপনার সেটা অ্যালাইন হচ্ছে না আপনার রিসার্চের সাথে, সেটা আমার মনে হয় না মেনশন করে খুব বেশি ফ্রুটফুল কিছু হবে। তাহলে তাহলে সিভিতেও আপু এই জিনিসটা উল্লেখ করবো না যে আমি কোনো টিচিং এ আছি এই ধরনের স্কুল কলেজে থাকলে? সিভিতে মেনশন করতে পারেন, বাট ফোকাসে রাখবেন না আর কি। মানে ফোকাস, মানে ফোকাসে না বলতে হচ্ছে, ধরেন আপনার সিভিতে তো কিছু সেকশন থাকবে, প্রফেশনাল হুম, এক্সপিরিয়েন্সের একটা সেকশন থাকবে, তখন আপনি হয়তো বা এটা মেনশন করতে পারেন, কিন্তু আপনার রিসার্চ ওয়ার্কটাকে বেশি প্রাধান্য দিবেন আর কি। বুঝছি। রিসার্চ ওয়ার্ক তো আপু মনে করেন পাবলিকেশন একটা সেকশন যদি খুলে রাখি, এটার মধ্যে আমি কি কি পাবলিকেশন করছি বা কোন কিসে হুম কাজ হুম। করতেছি এখন, বা কোনো কিছু কাজ চলতে থাকলে না, এটাকে অনগোয়িং বলে চলে গেলাম, এটাই হ্যাঁ, তো পাবলিকেশন পাবলিকেশন তো কোনো কাজ করলে সেটা অনগোয়িং না। পাবলিকেশনটা হচ্ছে আপনার জি জি, কি কি মানে শেষ হয়ে পাবলিকেশন, গেছে। জি জি, হয়ে হ্যাঁ, গেছে। শেষ হয়ে গেছে কিংবা আপনি সাবমিট করছেন বা সাবমিশন ইন প্রোগ্রেস সেটা। জি, আর হচ্ছে আপনার রিসার্চ ওয়ার্কটা আরেকটা সেকশন করতে পারেন, যে ওই সেকশনে আমি শুধু রিসার্চ ওয়ার্কের কথা বলবো, যে আচ্ছা আমি বুঝছি, এই কাজ কাজগুলো করতেছি, করে আসছি। হ্যাঁ হ্যাঁ, করতেছি। অনগোয়িং ওকে, কোনো প্রজেক্ট থাকলে সেটা আপনি মেনশন করবেন। এবং আপনার যদি এখনো অনগোয়িং কোনো প্রজেক্ট থাকে, পাশাপাশি আপনার টিচিং এ থাকেন, সেটা আপনি মেনশন করতে পারেন, সেটা সমস্যা নাই। অনগোয়িং টিচিং এ থাকলে এটা তাহলে এটাটাই কি রিসার্চের মধ্যে বলতেছেন না, এটা এই আপনার রিসার্চ কি আমাদের এই যে প্রফেশনাল এক্সপিরিয়েন্সের দিকে বলতেছেন আপনি? মানে হচ্ছে আপনার আপনার তো একটা অনগোয়িং প্রজেক্ট আছে, তাই না? জি 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 আমি ধরে নিলাম আপনার একটা অনগোয়িং প্রজেক্ট আছে, সেটা আপনি আপনার রিসার্চে বলবেন, রিসার্চ ওয়ার্কে জি 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 বা জি। রিসার্চ এক্সপিরিয়েন্সে। এবং পরে হচ্ছে আপনার প্রফেশনালে গিয়ে আপনি আপনার প্রফেশনটা আচ্ছা জি, মেনশন বুঝছি করতে পারেন, বুঝছি। সেটা সমস্যা নাই। অ্যাটলিস্ট আপনি তো কোথাও মানে এঙ্গেজড আচ্ছা, আছেন, জি আচ্ছা, সেটাই বুঝছি। থ্যাংক ইউ আপু। সমস্যা না। এবং এবং আরেকটা ব্যাপার যেটা, হ্যাঁ, থ্যাংক ইউ। এবং আরেকটা ব্যাপার যেটা হয়তো বা আমরা মনে করি যে কেরিয়ার গ্যাপ আছে, এখন আমি তো এখন কিছু করছি না, তাহলে আমি কিভাবে প্রফেসরকে বলবো। প্রফেসর এত কিছু চিন্তা করেন না যে কেরিয়ার গ্যাপ আছে বা কিছু, কিন্তু আপনার এক্সপিরিয়েন্স গুলো কিভাবে অ্যালাইন করতে হবে সেটা আপনাকে জানতে হবে। আপনার যেটা নাই বুঝছি। সেটাকে ফোকাস না করে যেটা আছে সেটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে হবে, এটাই হচ্ছে বেসিক্যালি ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, মানে আরেকটা আপু কতটা কোয়েশ্চেন মাথায় আসছে। মোটিভেটেড। বলেন। হুম, যদি এসওপি তে তো মোটামুটি এসওপি বা মোটিভেশন এটা মোটামুটি আসছে, তো আমরা কেন রিসার্চ কাজটা করতে যাচ্ছি, এখন জিনিসটা হুম যদি আমি এরকম একটা তুলি যে আমি ছোট থেকে জিনিসটা, যখন আমি রিসার্চ ওয়ার্ডটা যখন শুনছিলাম জিনিসটা আমাকে খুব ইন্ট্রিক্ট করছিল, ওই জায়গা থেকে আমি রিসার্চ জিনিসটা কি জানার জন্য আস্তে আস্তে নিজেকে জানছি, পরে এটাকে ভার্সিটিতে উঠে জিনিসটাকে একটু এলাবোরেটলি কাজ করা স্টার্ট করছি, বা আস্তে আস্তে শুরু করছি কিছু কিছু করে, এরকম কি এটা বলা যায় যায় কিনা জিনিসটা?
আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলি। আমি আজকে এসওপি নিয়ে কথা বলছি, আমি কিন্তু মোটিভেশনাল নিয়ে কথা বলি নাই। মোটিভেশনাল লেটার এবং এসওপির মধ্যে হালকা একটু তফাৎ আছে। তফাৎটা হচ্ছে কি, মোটিভেশন, এই যে আপনি যেটা বললেন যে জি জি। আমি যখন থেকে রিসার্চ ওয়ার্ডটা শুনি তখন থেকে আমার স্ট্রিক্ট একটা করছে একটু। ইন্টারেস্ট, হ্যাঁ ইন্টারেস্টের জাগে। পরে আমি ইউনিভার্সিটি এটা নিয়ে কাজ করি, বা পরবর্তীতে আমি এটাতে আসি। এটা হচ্ছে আপনার মোটিভেশনাল লেটারে যাবে। কথাবার্তা। জি আচ্ছা। হ্যাঁ, মোটিভেশনাল যাবে। কিন্তু আপনি যখন এসওপি লিখবেন, স্টেটমেন্ট অফ পারপাসে যাবেন, তখন আপনাকে খুবই একাডেমিক এবং প্রফেশনাল থাকতে হবে। সেখানে আমি আমি আচ্ছা। রিসার্চ ভালোবাসি, আমি মানুষের সেবা করতে চাই, তাই ডাক্তার হতে চাই, এগুলো এসওপিতে আসবে না। আপনাকে খুবই, এবং আপনি এমন ভাবে আপনার এসওপিটা বানাতে পারেন, মানে যদি যদি আপনি স্মার্টলি বানাতে পারেন, যে একাডেমিক এবং প্রফেশনালটাকে মেনশন করে, সেখানে আমি কিছু কিছু জায়গায়, আপনার কিছু কিছু জায়গায় আপনি এই টাইপের মোটিভেশনাল কথাগুলো লিখতে পারেন। কিন্তু আবার এই যে রিসার্চ রিসার্চ শব্দটা আমাকে ক্লিক করে, তাই আমি এগুলা মোটিভেশনে দিলে বেশি ভালো হয়। আমি যেটা, মানে আমি কখনো মোটিভেশনাল লেটার, এসওপি এগুলাকে আলাদা করি না। আমি একটাই একটাই ফরম্যাট করি, একটাই বানাই, ওইটাই আমি সেন্ড করতাম আর কি, এইভাবে। আর হচ্ছে যেমন কিছু কিছু ব্যাপারে, যেমন আপনি যখন প্রথম প্যারা থেকে ইন্ট্রোডাকশনের পরে যখন আপনি শুরু করবেন, তখন আপনার যেমন আপনি যেটা বললেন যে রিসার্চ ওয়ার্কটা ছোটবেলা থেকে শোনার পর থেকে আমার এটা কাজ করে, বা ইন্টারেস্টে জাগে, সেটা আপনি বলতে পারেন সিন্স মাই, আসলে চাইল্ডহুড দেওয়াটা মোটিভেশনের সাথে এসবের সাথে যায় না। এটা আপনার মোটিভেশনের দিয়ে এটাই বেটার হবে, যদি কখনো মোটিভেশন লেটারটা চাই আর কি। নোটিফিকেশন মোস্ট আপনি বেশিরভাগ জায়গায় চায় না মেবি। মোটিভেশনের থেকে এসওবিটা বেশি চাই আর কি। আপনি একটু প্রফেশনাল এবং একাডেমিক কথাগুলো, যেমন আপনি সেটা এভাবে বলতে পারেন যে আমি আন্ডারগ্রেডে যখন ভর্তি হই, তখন আমার এই এই মানে রিসার্চের ব্যাপারগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করে, এবং সেখান থেকে আমি পরবর্তীতে এটা নিয়ে কাজ করি। এভাবে বলতে পারেন, মানে কোনো একটা জিনিস লিঙ্ক করা আর কি। ছোটবেলা থেকে না বলে আন্ডারগ্রেড থেকে বলা ভালো। থ্যাংক ইউ আপু। ওকে, নো ওয়ারিস। আচ্ছা, আমাদের মিস্টার সাইফুল ইসলাম, প্লিজ আস্ক ইউর আপু, কোয়েশ্চেন। আহ, আমার প্রশ্নটা ছিল হচ্ছে এটা, সাপোজ হুম হুম আমি একজন প্রফেসরকে রিচ আউট করতে চাচ্ছি। তো হুম সেক্ষেত্রে হুম আমি গুগল স্কলার বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখলাম তার রিসেন্ট যে কাজগুলো। তো এখন আমি ওনার রিসেন্ট কয়েকটা পেপার, একটা হয়তো বা দুইটা পেপার যেটা আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথেও মিলে, তো সেটার উপর হুম বেস হুম। করে কি আমি আগে এসওপি লিখবো অ্যান্ড দেন তারপরে ওটা মেল করার সময় কি ওনাকে এসওপিটা অ্যাড করব, না আগে ওনাকে রিচ আউট করব মেল করে, তারপরে ওনার রিপ্লাইটা কি আসে সেটার উপর বেস করে দেন তারপরে ফার্দার মেল করার সময় এসওপিটা অ্যাড করব? হুম, এটা একটা ভালো প্রশ্ন করছেন আপনি। এখন ব্যাপারটা হচ্ছে, সব প্রফেসর এসওপি চায় না। এসওপিটা বেসিক্যালি লাগে যখন আপনি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করেন, তখন আপনার এসওপিটা লাগে। এবং সব প্রফেসর আপনার এসওপি চাইবেন না। এবং অনেক অনেক প্রফেসরের ওয়েবসাইটে যখন ওরা কোনো গ্র্যাজুয়েট স্টুডেন্ট সিক করেন, তখন মানে মানে গ্র্যাজুয়েট স্টুডেন্টের জন্য ওপেন থাকে কোনো পজিশন, তখন তারা হয়তো মেনশন করে অ্যাটাচ ইউর সিভি অ্যান্ড মোটিভেশন লেটার এসওপি উইথ দ্য ইমেল। সেক্ষেত্রে আপনি এসওপিটা অ্যাটাচ করবেন। যদি কোনো কিছু না চাওয়া হয়, তখন পর্যন্ত কখনো কিছু দিবেন না। এবং আপনি যখন হ্যাঁ, প্রথমে হচ্ছে প্রফেসরকে অ্যাপ্রোচ করতে হবে। প্রফেসর যদি আপনার প্রতি ইন্টারেস্টেড হন, এবং অ্যাপ্রোচ করার সময় অবশ্যই আপনার সিভিটা দিতে পারেন। অনেকে হয়তো বা একাডেমিক ডকুমেন্টগুলো দেয়, সেগুলো দিতে পারেন, কিন্তু সিভি ইজ এনাফ। যদি প্রফেসর ইন্টারেস্টেড হন, তাহলে তিনি আপনাকে রিপ্লাই দিবেন, পজিটিভ কিছু বলবেন। এবং ইমেলটা ওকে। সুন্দরভাবে কম্পোজ করতে হয় আর কি, সেক্ষেত্রে যে প্রফেসর, আপনাকে তো তিনি জানেন না। আপনি আপনাকে ইমেলের মাধ্যমে হোক, সিভির মাধ্যমে হোক, তাকে আপনাকে মানে আপনার কথা বলতেছেন। তো সেই জন্য সেইভাবে হলে তখন ইমেলটা একটু সুন্দরভাবে লিখতে হয়, যাতে করে ওনার ইন্টারেস্ট হয় আপনার প্রতি, এবং আপনি আপনার ইমেলে তিনি রিপ্লাই দেন আর কি। ওকে আপু, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় জান্নাত মিম হাত তুলেছিলেন একবার। আপনার কি কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম আপু, অনেক ইনফরমেটিভ একটা সেশন, থ্যাংক ইউ। আপু, আমার একটা কোশ্চেন ছিল। আমি কেবল আন্ডারগ্রেড শেষ করেছি। হুম হুম। আহ, এখন দুইটা কনফারেন্সে আমি হচ্ছে পোস্টার প্রেজেন্ট করেছিলাম, ইন্টারন্যাশনাল কনফারেন্সে। একটাতে ওকে। হচ্ছে
পোস্টার প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড পাইছি। এখন হলো ও মানে যে নিয়ে আমি কাজ করেছি, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ, যেটা নিয়ে আমি কাজ করছি সেটা হচ্ছে প্ল্যান্ট রিলেটেড, ক্রিসপার আর হুম হুম হচ্ছে ওটাকে করেছি একটা জিনকে। হুম হুম কিন্তু এখন আমি করবো সেখানে আমি প্ল্যানটেই আছি, মানে মাস্টার্স ওই জানুয়ারিতে আমি এনরোল হব আর কি। তো ওখানে হুম হুম। মানে প্ল্যান রিলেটেডই করবো, বাট আমার ইচ্ছা হচ্ছে আমি ইমিউনোলজি বা নিউরোবায়োলজি এই রিলেটেডে আমি হচ্ছে পিএইচডি করতে চাই। তো সেক্ষেত্রে আমি এখন কি করতে পারি আসলে, মানে মানে আমি বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাকে গালমন্দ করলাম, আমি তো বললাম যে গাছপালা আমার ভালো লাগে না। না না, এটা সমস্যা এনিওয়েজ, নেই। আচ্ছা এখন এক্ষেত্রে হচ্ছে আপনি তো জিন নিয়ে কাজ করছেন তাই না? আপনি প্ল্যান্ট নিয়ে কাজ করছেন, তার থেকে বড় কথা হচ্ছে আপনার কাজটা ছিল জিনের উপরে। জিনের কি করছেন? ফার্স্টে হচ্ছে আমরা একটা জিন ক্যালসিয়াম অ্যাডিপেজ, ওই জিনটাকে ক্রিসপার ক্যাস9 করে আর কি নক আউট করে হুম ওই জিনের ফাংশনাল দেখেছি। হুম তারপর ওই জিনটা ওভার এক্সপ্রেস মানে ক্লোনিং এর মাধ্যমে গেটের ক্লোনিং অ্যাগ্রিভেক্টর মিডিয়েটেড ইমপ্লান্ট ট্রান্সফরমেশন করে আর কি। হুম। এখন এই তো আপনি রিসার্চটা তো অনগোয়িং। আচ্ছা, অনগোয়িং আছে। ওইটাই আমি ওই দুইটাকেই মানে এই প্রজেক্টটাই আর কি দুইটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রেজেন্ট করেছিলাম। হ্যাঁ, এটা সমস্যা নেই। তো আপনি প্ল্যান নিয়ে কাজ করেছেন সেটা ব্যাপার না, কিন্তু আপনি তো ক্রিসপার যেটা মলিকুলার বায়োলজি নিয়ে কাজ করছেন এবং জিন নিয়ে কাজ করছেন, তো আপনি চাইলে সেই জিনিসটাকে ফোকাস করতে পারেন যে আমি আন্ডারগ্রেডে এই কাজ করি, এই কাজের আমি এই টেকনিকগুলো শিখি এবং এগুলো আমি পরবর্তীতে আমার হায়ার স্টাডিতে আমার ফিল্ড অফ ইন্টারেস্ট হচ্ছে এগুলো, আমি এখানে কাজে লাগাতে চাই। এবং সেক্ষেত্রে যদি কোনো পিআই এর সাথে আপনার কথা হয় তাহলে আপনি সেটা মেনশন করবেন। আপনি তো মলিকুলার বায়োলজি মানে নিয়ে এটা কাজ কি? করছেন, আপনার সেক্টরটা তো মানে একেবারেই আপনাকে হিউম্যান নিউরো ডিজিজ নিয়ে কাজ করতে হবে, ডাজন্ট ম্যাটার। আপনি যে টেকনিক গুলো কাজ করেছেন সেগুলোকে আপনি ফোকাস করবেন যে আমি আমার আন্ডারগ্রেডের এই টেকনিক গুলো আমার ছিল, আমি এই এই হ্যাঁ আপনি বলবেন যে আপনি এই কাজ করেছেন কিন্তু সেখানে আপনার এই টেকনিক গুলো ছিল মলিকুলার বায়োলজি, এবং এটা নিয়ে ফার্দার আপনি এই কাজগুলো করতে চান। ওই জিনটার সাথে যদি কোনো হিউম্যানের রিলেশন থাকে বা নিউরো রিলেশন থাকে আপনি সেটাও বলতে পারেন। আচ্ছা, এবং থ্যাংক। আপনি আর আপনার আপু এটা কনফারেন্স কি পেপারে যেগুলো, সরি সরি, হ্যাঁ গো হেড। আচ্ছা আপনারটাই বলেন। সেটা হচ্ছে আপনি আপনার যে দুইটা কনফারেন্স পেপার আছে সেটা আপনি মেনশন করবেন, এটা আপনার অ্যাচিভমেন্ট। হ্যাঁ আপু, আচ্ছা আর এমন কি মানে এখন যে আমি মাস্টার্স করব তখন কি আমাকে মানে লাইক আমি তো হিউম্যানে যাইতে চাই, এখন কি আমাকে হিউম্যান রিলেটেড কিছু করলে ভালো হয় বা এরকম কিছু করতে হবে? এখন আপনার মানে আপনার কি এখন সেই জিনিস করার সুযোগ আছে? সুযোগ থাকলে করবেন, না থাকলে সমস্যা নেই। আপনার তো স্কিল আছে, আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনার এক্সপার্টাইজ আছে মলিকুলার বায়োলজির উপর, আপনি সেটাকে ফোকাস করবেন। বললাম না, যেটা আমাদের নাই সেটা ফোকাস করতে হবে, যেটা আমাদের আছে, যেটা আপনি ফোকাস করতে চান সেটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে হবে। ওকে আপু, থ্যাংক ইউ। ওকে, গুড লাক। আচ্ছা, আমি আজকে আসলে অনেক নতুন নতুন কিছু জানলাম আপনাদের সবার সাথে থেকে। আপনাদের আর কারো কি কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? আমার মনে হয় রাশিদুল আলম পলাশ উনি কোনো প্রশ্ন করেনি। আপনার কোনো প্রশ্ন আছে? আহ, জি না, আমি আসলে শুনছি। আমি এগুলো নোট করে রেখেছি তো মোটামুটি। হ্যাঁ, নোট করি খুব ছোট করে, মোটামুটি বুঝতে আচ্ছা পেরেছি। সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসলে নোট করে রাখাটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের সবার জন্য, যেন আমাদের আসলে এখনই অনেকগুলো পোর্টাল খুলেছে, সামনে আরো কিছু খুলবে। যেমন আপনাদের 28 তারিখে একটা সেশন হবে টার্কি স্কলারশিপ। আমরা সবাই জানি যে ফেব্রুয়ারি থেকে আমাদের টার্কির স্কলারশিপটা শুরু হবে, ওদের পোর্টাল ওপেন হবে। তো এখন থেকে ডিসেম্বরের প্রায় আজকে 20 তারিখ, আপনারা যদি এখন থেকে গুছানো সব শুরু করেন, এসওপি, আপনাদের সিভি, তাহলে আমার মনে হয় আপনারা নেক্সট যেটা সবার প্রথম টার্কি স্কলারশিপ সেটা হয়তো আপনারা ধরতে পারবেন। এবং চাইনিজ স্কলারশিপটাও এখন খুলেছে, যেটার উপর আপনারা একটা ক্লাস পাবেন খুবই শীঘ্রই। তো আশা করি আজকের সেশনটা আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে, এবং যেটা বললাম আপনারা আজকে থেকে একটা লেখা শুরু করবেন, যেটা হচ্ছে আপনারা 28 তারিখ, সরি 26 তারিখের মধ্যে আমাদের একটা ইমেইল আপনাদের গ্রুপে প্রোভাইড করা হবে, সেই ইমেইল অ্যাড্রেসে আপনারা পাঠাবেন।
আপনাদের এসওপিটা, যেটা আমরা আপনাদের এসওপি অ্যাসেসমেন্ট 27 তারিখে যে সেশনটা হবে সেখানে আমরা আপনাদেরটা লাইভ অ্যাসেসমেন্ট করব। তো থ্যাংক ইউ সবাইকে, এবং আমি আবারও আমাদের যে রিসোর্স পার্সন মৌসুমী ভৌমিক তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং এত সুন্দর একটি সেশন আমাদের উপহার দেওয়ার জন্য। এবং একদম শেষে যদি আমাদের শিক্ষার্থীদের জন্য এবং আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তাদের জন্য যদি আপনার কিছু বলার থাকে প্লিজ। ওকে, আর আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। এটাই আমার প্রথম পাবলিক স্পিকিং ছিল। সো আমি জানি না কেমন ছিল, বাট আমার ভালো লাগছে যে আপনারা সবাই ইন্টারেক্টিভ ছিলেন বা আপনার কিছু প্রশ্ন ছিল। ওই আসলে আপনাদের আপনাদের এখন যে অবস্থা আমি ওখানেই ছিলাম। তা আমি বুঝতে পারি যে এসওপি রাইটিং বা এগুলা আসলে অনেক বেশি কমপ্লিকেটেড লাগে। তো আশা করি সেশনটা থেকে আপনারা ভালো কিছু শিখবেন বা অ্যাটলিস্ট কিছু আইডিয়া হবে এসওপি রাইটিংটা কেমন হয়। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে অবশ্যই আপনারা চাইবেন যে এসওপি রাইটিং এর পরে সেটা মানে কারোর সাথে শেয়ার করবেন, যেটা যে বিশেষ করে যারা বাইরে আছেন বা কেউ যারা আপনাকে হেল্প করবে তাদের সাথে আপনি একটু কথা বলবেন যে আসলে আমার এসওপিটা ঠিক আছে কিনা। অনেকে আপনাকে মানে ইনফরমেশন দিতে পারে। তো সেক্ষেত্রে আশা করি সেটা আপনার কাজে আসবে। আর ইউনিফকে, নুসরাতকে অনেক ধন্যবাদ। এই তো, গুড লাক। 27 তারিখ মনে হয় আবার আপনাদের সাথে কথা বলার সুযোগ হবে। থ্যাংক ইউ সো মাচ, আবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের শিক্ষার্থীদের সাথে থাকার জন্য, তাদের সাথে এত ভালো একটা সেশন উপহার দেওয়ার জন্য। এবং দেখেন এই যে আপনারটা যে এত ভালো হয়েছে, আমার মনে হয় আপনি এত এত লাভ, লাইক, রিয়েকশন দেখে আপনি বুঝতে পারছেন। এবং সাথে একজন আপনার লিঙ্কডইন প্রোফাইল শেয়ার করা যাবে নাকি তার অনুমতি চাচ্ছে, যদি আপনি অনুমতি দেন। মানে এখানেই চেয়ে নিচ্ছি, আমি আপনার লিঙ্কডইন প্রোফাইল তাদের সাথে শেয়ার করতে পারি। হ্যাঁ, অবশ্যই আপনারা হ্যাঁ, আপনি চাইলে আমার লিঙ্কডইন প্রোফাইলটা শেয়ার করেন, সমস্যা নেই। Okay, again, thank you so much. Thank you so much for all for joining with us today. Hope you all like this session. So we'd like to end our session here and hope to see you tomorrow on research proposal session. আগামীকালকে আপনাদের ঠিক রাত 8টা বাজে একটা সেশন হবে রিসার্চ প্রপোজাল রাইটিং এর উপর। আজকে যেমন এসওপি রাইটিং হলো, আগামীকাল হবে রিসার্চ প্রপোজাল রাইটিং। সেখানে আমাদের রিসোর্স পার্সন হিসেবে থাকেন আওয়াল ইসলাম খান, উনি বর্তমানে পিএইচডি করছেন টার্কির ফিরাত ইউনিভার্সিটিতে। আশা করছি আগামীকাল রাত্রে আবার আপনাদের সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকে আমাদের সেশনটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি।